শুভ সন্ধ্যা বন্ধুরা, আপনারা শুনছেন জনপ্রিয় অনুষ্ঠান লাইভ পত্রালির 24তম পর্ব। আপনাদের সাথে আমি চঞ্চল, আর আজ আমার সাথে রয়েছেন বিদিশা আর কেয়া। আমাদের এই পক্ষের বিষয় ছিল না পাঠানো চিঠি। না পাঠানো চিঠির আপনাদের গোপন আপন যে কথা আছে সেগুলো চিঠিতে লিখে মুখ বন্ধ করে আপনারা পাঠিয়ে দিয়েছেন পত্রালির দরবারে। আজ পড়ব সেই চিঠি। আমাদের সঙ্গে আছেন সুবীর আলপনা চ্যাটার্জি, আছেন শ্রীহরি জানা, রয়েছেন সাগর ঝর্ণা, রয়েছেন লালু নেয়া, আরও অনেক বন্ধু আছেন আমাদের সঙ্গে। আমরা আপাতত চলে যাব চিঠির পাতায়। আজকের প্রথম চিঠি পাঠিয়েছেন রাজনারায়ণ ভট্টাচার্য, গ্রাম ও ডাকঘর ব্রাহ্মণবহড়া, থানা ময়ূরেশ্বর, জেলা বীরভূম, সূচক 731213 থেকে। না খোলা ইংল্যান্ড খামটা হাতে দিতেই গিন্নিকে বলি, এটা কোথায় পেলে? ও বলে, তোমার টিনের একটা বাক্স খাটের নিচে পড়েছিল, ঘর ঝাড়াঝাড়ি করছিলাম, জং পড়া বাক্সটি ওল্টাতেই এটা বেরোলো। উল্টে পাল্টে দেখি বাবার নামে আমার হাতে লেখা, গায়ে পোস্ট অফিসের স্ট্যাম্প কেন নেই? খুললাম চিঠিটা। পূজনীয় বাবা, তুমি কেমন আছো? মা ভালো আছে তো? সেই যে কলকাতায় এলাম, তারপর আর চিঠি লিখিনি। আজ বসেছি লিখতে। বাবা, ভাই কেমন আছে আর ভাইপোটা? পুকুর পাড়ের তাল গাছের ভাদ্র মাসের পাকা তালের সুবাসে সারা পাড়ার মানুষের মন আনন্দে ভরে উঠত। টুপটাপ পরে ওরাও ভোরবেলা অন্ধকার থাকতে তাল কুড়োয়। আমার মনে আছে বাবা, গাছে উঠে দুটো নারকেল পেরেছিলাম বলে মা আমাকে খুব মেরেছিল। আমার ছোট বোনটি মিনা কেমন আছে? আমাকে চিনতে পারবে তো? ও যখন খুব ছোট ছিল তখন আমি কলকাতায় কাজে লেগেছিলাম। আমার পাঠানো টাকা প্রতি মাসে পাও তো? বাবা, এবার পুজোয় মিনাকে একটা ভালো ফ্রক কিনে দিও। নতুন জামা পরে ও পুজোয় আনন্দ করবে। ছোট্ট ভুলু কুকুরটাকে বাবুদের বাগানে যেতে দিও না বাবা, বাগানে গেলে বাবুরা খুব মারে। অনেকদিন বাড়ি যায়নি, এবার যাব। বাড়ি গেলে ভাই বলবে না তো ও চলে গেছিল, আবার কেন এলো? বাবা, তোমাদের কথা খুব মনে পড়ে। দূরে আছি বলে যাওয়া হয়ে ওঠে না। বাবা, তুমি আশীর্বাদ করো, তোমার দেখানো পথেই যেন চলতে পারি। ইতি, তোমার বরুণ। আজ বোন মিনা ছেলে মেয়ে নিয়ে সংসার করছে। বাবা মা দুজনেই পরপারে। চিঠি লিখেছিলেন রাজনারায়ণ ভট্টাচার্য ওরফে বরুণ ভট্টাচার্য, গ্রাম ডাকঘর ব্রাহ্মণবহড়া, থানা ময়ূরেশ্বর, জেলা বীরভূম, সূচক 731213 থেকে। এবারের চিঠি লিখছেন কবিতা রায় দাশগুপ্ত, 56 এবং 57/1, নীলকমল কুণ্ডু লেন, শিবপুর, হাওড়া, সূচক 711102 থেকে। প্রিয় পত্রালি, বাবাকে লেখা না পাঠানোর চিঠিটি পাঠালাম। প্রিয় বাবা, সেই হায়ার সেকেন্ডারি পাশ করার পর থেকে এই চিঠি লেখার ইচ্ছে, কিন্তু লেখা হয়ে ওঠেনি। ছোট্টবেলায় কত আবদার, কত বায়না হাসি মুখে মিটিয়েছ, তার শেষ নেই। বলতে দ্বিধা নেই, কিছু না পেলেই অসম্ভব রাগ হতো, অভিমান হতো। আজ ভেবে লজ্জা পায়। আমরা 5 ভাই বোন, আমি বড়। বাবা, তোমার শাসনের থেকে প্রশ্রয় ছিল বেশি।
আর মায়ের ছিল কড়া শাসন। তোমার সরকারি চাকরির সামান্য মাইনেতে এত বড় সংসার, সবার পড়াশোনা, লৌকিকতা কি করে যে ম্যানেজ করতে এখন ভাবি। হায়ার সেকেন্ডারি পাশ করে খুঁজেছিলাম টিউশনি, পাইনি একটাও। পেলেও কলেজের টাইমের সাথে অ্যাডজাস্ট হয়নি। চেষ্টা করতাম খরচ কম করার। যেদিন তোমায় বলেছিলাম শুকতারা মাসিক পত্রিকা আর দেব সাহিত্য কুটিরের পুজো সংখ্যা বন্ধ করে দাও, সেদিন আমার চোখেও জল, তোমার চোখেও। তোমার না পারার বেদনা আমাকে ব্যথিত করেছিল। একটা জেদ চেপেছিল, আমাকে চাকরি জোগাড় করতেই হবে। মধ্যবিত্ত পরিবারে যা হয়, বিএসসির রেজাল্ট বেরোতেই বিয়ে হয়ে গেল। বাবা, তোমার মুখের দিকে তাকাতে পারছিলাম না। আমি জানি বাবা, নিজের পায়ে না দাঁড় করিয়ে তোমার বিয়ে দেওয়ার একটু ইচ্ছে ছিল না, কিন্তু মায়ের যুক্তিকে অগ্রাহ্য করতে পারোনি। পর পর 3 মেয়ের বিয়ে দিতে হবে, কি করে মাকে আপত্তি জানাতাম। আমি চোখের জল ফেলেছি। সহৃদয় স্বামী ও শ্বশুরবাড়ির কল্যাণে আরও পড়াশোনা ও চাকরি সবই হলো, কিন্তু তোমার পাশে দাঁড়ালাম কই? তুমি আর মা আজ কত দূরে। আজ আমি সফল, কিন্তু তোমার পাশে না দাঁড়াবার যন্ত্রণা যে আমাকে কুরে কুরে খায়, এটা জানাতেই আমার এই চিঠি। চিঠি পাঠিয়েছিলেন কবিতা রায় দাশগুপ্ত, 56 এবং 57/1, নীলকমল কুণ্ডু লেন, শিবপুর, হাওড়া, সূচক 711102 থেকে। পরের চিঠি লিখেছেন রূপালী কোলে, বালিটিকুড়ি, চাকপাড়া, দাসনগর, হাওড়া 711113 থেকে। বন্ধু পত্রালী, তোমার এবারের বিষয় না পাঠানো চিঠির কথা লিখতে গিয়ে আমার যার কথা মনে পড়ে গেল, তিনি আর এখন ইহজগতে নেই। দূর আকাশের তারার মাঝে একটি উজ্জ্বল তারার মতোই আমার কাছে প্রতীয়মান। তার সাথে আমার জন্ম জন্মান্তরের নারীর টান। তাই তোমাকে পত্র লেখার সময় তাকে এই বৈদিক মন্ত্র উচ্চারণের মাধ্যমে প্রণাম জানাই। পিতা স্বর্গ, পিতা ধর্ম, পিতা হি পরমং তপঃ, পিতরি প্রীতিমা পন্নে প্রিয়ন্তে সর্বদেবতা নমঃ, পিতৃচরণেভ্যো নমঃ। তিনি আমার জন্মদাতা পিতা, তিনিই আমার ফ্রেন্ড, ফিলোসফার অ্যান্ড গাইড। সময়টি ছিল ইংরেজি 2005 সালের 5 ফেব্রুয়ারি, শনিবার সন্ধ্যা 6টা। আমি তাকে চিঠি লিখছি। শ্রীচরণ এসো বাবা, আমি আগামী শনিবার সকালে মেয়েদের নিয়ে তোমার কাছে যাব, আর রাতে তোমার পছন্দের কড়াইশুটির কচুরি ও ধোকার তরকারি বানাবো। তুমি মাঠ থেকে টাটকা মটরশুঁটি তুলে আনবে কিন্তু। এমন সময় পাশের বাড়ির দিদিভাই মারফত খবর পেলাম বাবা হঠাৎই খুব অসুস্থ হয়েছেন। আমরা সপরিবারে বাবার বাড়ি পৌঁছলাম। শত চেষ্টা করেও বাবাকে 2 দিনের বেশি বাঁচানো গেল না। আমার বাবার সাথে আর কথা হলো না, কারণ বাবার বাকশক্তি চলে গেছে। বাবাকে লেখা অসমাপ্ত চিঠিখানি আজও আমার তাই না পাঠানো চিঠির স্মৃতি হয়েই রয়ে গেল। পরম পিতার কাছে সকলের সুস্থতা কামনা করে লেখা রিপিট আনছি। লিখেছিলেন রূপালী কোলে, বালিটিপুরি, চাকপাড়া, দাসনগর, হাওড়া 711113 থেকে। পিতা
পরের চিঠি পাঠিয়েছেন অলোক চক্রবর্তী, 2 নম্বর বোটানিক্যাল গার্ডেন লেন, হাওড়া 3 থেকে। প্রিয় অপর্ণা, বহুদিন পর আবার কলম ধরলাম তোমার উদ্দেশ্যে। চিঠিটা আমি বারবার লেখার চেষ্টা করেও লিখতে পারিনি। 1971 সালে তোমরা বাংলাদেশ থেকে পালিয়ে এসে আমাদের পাড়ায় উঠেছিলে। আমি যে কলেজে আর্টস নিয়ে ভর্তি হলাম, তুমিও সেই কলেজে ভর্তি হয়েছিলে। কলেজেই পরিচয়, তারপর প্রেম, ভালোবাসা। আমি তোমার প্রেমের জোয়ারে হাবুডুবু খাচ্ছি তখন। কলেজ পালিয়ে নুনসোতে সিনেমা দেখা, পার্কে বসে ঝালমুড়ি খাওয়া মনে পড়ে। মনে পড়ে হাতে হাত ধরে বলেছিলাম তোমাকেই আমি জীবন সঙ্গিনী করব। কিন্তু বিধাতা সেই সময় বোধহয় মুচকি হেসেছিল। বাংলাদেশ স্বাধীন হবার পর তোমাদেরকে আবারও বাংলাদেশে ফিরে যেতে হলো। আমি কথা দিয়েছিলাম চাকরি পেলেই ভিসা নিয়ে বাংলাদেশ থেকে এদেশে নিয়ে এসে তোমাকেই বিয়ে করব। তুমি আমাকে অনেক চিঠি লিখতে, আমি কিন্তু সব চিঠির জবাব দিতে পারিনি। চাকরি পেয়েও ঘোরতর বিশ্বাসভঙ্গের একটি পাপ কাজ করেছিলাম আমি। প্রেমের জলাঞ্জলি দিয়ে আমি মা বাবার কথা মতোই তাদের পছন্দ করা মেয়েকে বিয়ে করে ফেললাম। তুমি মাঝে মাঝেই চিঠি লিখতে, আমার জন্য অপেক্ষা করছো, লিখছো চিঠিতে। আমি আমার বিয়ের কথা প্রকাশ করিনি তোমার কাছে লজ্জায়। তোমার সব চিঠির বকেয়া উত্তর যা এতদিন না পাঠানো ছিল তা জীবন উপান্তে এসে তোমাকে জানিয়ে হালকা হতে চাইছি অপর্ণা। তোমায় লিখলে যা গোপন থাকতো তা আজ সবার সামনে উড়িয়ে দিলাম নিজের অপরাধ স্বীকার করে। অপরাধ বোধ থেকে মুক্তি পেতে চাইলেও তুমি ক্ষমা করবে কিনা জানি না। চিঠি পাঠিয়েছিলেন অলোক চক্রবর্তী, 2 নম্বর বোটানিক্যাল গার্ডেন লেন, হাওড়া 3 থেকে। এবারে চিঠি লিখছেন এক নতুন বন্ধু, রোহিণী নন্দন গোস্বামী, চাতরা নন্দলাল ইনস্টিটিউশন, শ্রীরামপুর, হুগলি থেকে। কর্মজীবনে ফেলে রাখা না পাঠানো চিঠির এক সত্য ঘটনার কথা উল্লেখ করি। তখন সালটা হবে 1976 কিংবা 1977। বিদ্যালয়ের টেস্ট পরীক্ষার পর মাধ্যমিকের ছাত্রদের ফর্ম ফিল আপ হয়ে গেছে। ওরা প্রস্তুতির স্তরে ব্যস্ত। চারিদিকে খবর, স্কুল থেকে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড দেওয়া হচ্ছে। যথারীতি ছাত্ররা এসেছে অ্যাডমিট কার্ড নিতে। পরীক্ষার দেরি বিশেষ ছিল না। হঠাৎ দেখা গেল আমাদের স্কুলের অ্যাডমিট কার্ডই আসেনি। ছাত্রদের সাথে অভিভাবকদের সে কি উদ্বিগ্নতা। স্কুল থেকে যোগাযোগ করা হলো মাধ্যমিক স্কুল পর্ষদের অফিসে। ওরাও জানিয়ে দিল, আপনাদের স্কুলের অ্যাডমিট কার্ডের লট তো দেখছি না, ইস্যু হয়েছে তারও তো রেকর্ড নেই। আজব কাণ্ড। প্রধান শিক্ষক ডাকেন ওদের ক্লাস টিচার, যিনি দায়িত্বে ছিলেন এসবের। প্রধান শিক্ষক দেখেন তার রেজিস্টার, ওখানে চিঠির নম্বর ও তারিখ লেখা আছে। অনুসন্ধানে জানা গেল ছাত্রদের ফিল আপ করা ফর্মগুলি অফিস ঘরের আলমারিতে রয়েছে। তাহলে এতগুলো ছেলের ভবিষ্যৎ হবেটা কি? যিনি এসবের দায়িত্বে ছিলেন তিনি ভুলবশত অফিসের আলমারিতে রেখে দিয়েছিলেন। বোর্ডের অফিসে আর পৌঁছয়নি। যাই হোক, বিদ্যালয়ের পরিচালন সমিতির বিশেষ সহযোগিতায় বোর্ডের অনুমতি পাওয়া গেল।
ছাত্ররা যথাসময়ে পরীক্ষা দেওয়ার সুযোগ পেয়েছিল। উল্লেখ্য বিষয় ছিল যে সে বছরই মাধ্যমিক পরীক্ষায় প্রথম 10-এর মধ্যে আমাদের বিদ্যালয়ের একজন ছাত্র স্থান পেয়েছিল। হুগলি জেলার শতাব্দী প্রাচীন চাতরা নন্দলাল ইনস্টিটিউশন থেকে। এইভাবে মানুষের একটু ভুলে জীবনে অনেক দুশ্চিন্তার শিকার হতে হয়। তাই বলি, চিঠি ফেলে রাখবেন না, যথাসময়ে নির্দিষ্ট জায়গায় তা পাঠিয়ে দিন। চিঠি লিখেছিলেন রোহিণী নন্দন গোস্বামী, চাতরা নন্দলাল ইনস্টিটিউশন, শ্রীরামপুর, হুগলি থেকে। রোহিণী নন্দন গোস্বামী আমাদের নতুন বন্ধু, আপনাকে রেডিও জংশন পরিবারে স্বাগত। সুবীর আলপনা চ্যাটার্জি বলছেন শুভ সন্ধ্যা। শ্রীহরি জানা লিখেছেন চলে এলাম পত্রালির আসরে। সাগর ঝর্ণা লিখছেন শুভ সন্ধ্যা। লালু নেয়া জানাচ্ছেন শুভ সন্ধ্যা। প্রীতি রায় রয়েছেন আমাদের সঙ্গে। তানজিলাল সিদ্দিকী লিখেছেন শুনছি পত্রালির অনুষ্ঠান, শুভেচ্ছা রইল সকলের জন্য। শিখা দাস রয়েছেন। দিতিপ্রিয়া রায়চৌধুরী রয়েছেন। অঞ্জলি সেনগুপ্ত রয়েছেন আমাদের সঙ্গে। সুপর্ণা গাঙ্গুলি, সৌমেন্দ্রনাথ জানা রয়েছেন। সুপর্ণা গাঙ্গুলি লিখেছেন শুনতে শুরু করলাম। রীতা চ্যাটার্জি লিখেছেন শুভ সন্ধ্যা, আমি এসেছি পত্রালির আসরে। অঞ্জলি সেনগুপ্ত লিখছেন শুভ সন্ধ্যা। লক্ষণ দাস ঠাকুরা লিখছেন বন্ধু পত্রালি শুনছি ও উপভোগ করছি, এগিয়ে চলুক। টুনটুনি পাখি আসিয়াদি লিখছেন এসে গেছি পত্রালির আসরে। মীনাক্ষী দাস আছেন। তানজিলাল সিদ্দিকী লিখছেন জংশনে আজ ফুল ফুটেছে বাগান আলো করে, চঞ্চলরা দরদ দিয়ে পত্রগুলি পরে এবার রাজনারায়ণের চিঠি, বীরভূম জেলায় ধাম। এই আসরে সব শ্রোতাদের জানাই আমার প্রণাম। তিস্তা বেজ রয়েছেন আমাদের সঙ্গে। ওদিকে মুকুলরঞ্জন চক্রবর্তী বলছেন বোতল নিয়ে বসে পড়েছি। না, জলের বোতল নিয়ে উনি বসে পড়েছেন। তিস্তা বেজ। রণদীপ ব্রহ্ম আছেন তপন কুমার গোস্বামী, শুভ সন্ধ্যা, এসে গেছি শুনছি। সীমা সরকার আছেন। রীতা চট্টোপাধ্যায় লিখছেন কবিতাদির চিঠি মন ছুঁয়ে গেল। ইন্দ্রাণী চক্রবর্তী লিখছেন শুভ সন্ধ্যা, হাজির হলাম। রয়েছেন সব্যসাচী বন্দ্যোপাধ্যায়, সব্যসাচীদা। মাধবী বিশ্বাস। তানজিলাল সিদ্দিকী লিখছেন ভ্যাবসা গরম বর্ষা রাতে চলছে চিঠি পাঠ, কবিতা রায় হাওড়া থেকে সাজায় জংশন মাঠ। তারপরেতে বাবার কথা শোনালেন চাকপাড়ার মেয়ে, চিঠির সারা অংশ জুড়ে বাবা আছেন চেয়ে। মহুয়া গাঙ্গুলি রয়েছেন আমাদের সঙ্গে। মাধবী বিশ্বাস বলছেন ওলসই আমার ইচ্ছে করে তোদের মতো মনের কথা কই। রূপালী কোলে লিখছেন শুভ সন্ধ্যা, বসে পড়েছি পত্রালির আসরে, বসেই আমার না পাঠানো চিঠি শুনলাম, খুব ভালো লাগলো। রয়েছেন লীনা গাঙ্গুলি। ঋতুপর্ণা চৌধুরী গোস্বামী লিখছেন খুব ভালো লাগছে। কৃষ্ণা চন্দ্র লিখছেন শুনছি চিঠি পাঠ সঙ্গে গান, বেশ ভালো লাগছে। সব্যসাচী বন্দ্যোপাধ্যায় দাদা লিখছেন শ্রী রোহিণী নন্দন গোস্বামী আমাদের বৃহত্তম বেতার পরিবারের এক শ্রদ্ধেয় মাস্টারমশাই, তাঁর চিঠি সবসময় অনবদ্য। আজ রেডিও জংশন সমৃদ্ধ হলো এই প্রবীণ মানুষের চিঠি পড়ে। বিদিশা খুব ভালো পাঠ করেছ। করবী হাজরা লিখছেন আজই এসেছি বধূ হে, এসেছি তোমারই দ্বারে, সকলে ভালো থেকো। দিতিপ্রিয়া রায়চৌধুরী লিখছেন কি সুন্দর বললেন, করবী হাজরাকে জানিয়েছেন। তানজিলাল সিদ্দিকী আবার লিখেছেন আমাদের সভাকবি তানজিলাল সিদ্দিকী, বিদিশা চঞ্চল কেয়া আজকে ফিল্ডিং সাজায় ভালো, সন্ধ্যা মুখোপাধ্যায়ের গানটা দেখো জংশন করে আলো। আলো আরও জালে আজকে না পাঠানো চিঠি, রোহিণী নন্দন গোস্বামীর চিঠি শুনলাম দারুণ মিঠি মিঠি। সাগর ঝর্ণা লিখছেন দারুণ। কমল ঘোষ লিখছেন খুব সুন্দর হচ্ছে উপস্থাপনা, কান পেতেছি শোনার জন্য। বন্ধুরা সঙ্গে থাকুন এভাবেই, এবং আপনারা নিজ নিজ ফেসবুক অ্যাকাউন্ট থেকে অবশ্যই অনুষ্ঠানটি শেয়ার করুন। অবশ্যই একটা অনুরোধ, সবাই অনুষ্ঠানটি শেয়ার করুন। চলে যাচ্ছি আমরা পরবর্তী চিঠি নিয়ে কেয়ার কাছে। এবারে চিঠি লিখেছেন অরিজিৎ মুখার্জি, গ্রাম পোস্ট মাকড়দহ, থানা ডোমজুর, জেলা হাওড়া, সূচক 711409 থেকে। প্রিয় পত্রালি, অসীমকালের জোয়ার ভাটায় যে ভুবন দোলে, তার সঙ্গে সম্পৃক্ত জীবনের
কালচক্রের আবর্ত। প্রবহমান কালচক্রের অমোঘ ধাঁধায় গড়িয়ে চলে জীবনের ধারাপাত। বাড়তে থাকে বয়স, ধরা দেয় জটিলতা। সেই জটিলতার কুহকে ঘটমান জীবনের কত না বলা স্বীকারোক্তি, না জানা কত অমোঘ সত্য স্তূপীকৃত হতে থাকে মনের কুঠুরিতে। যা কিছু আমার গোপন অথচ আপন, সেই না পাঠানো চিঠিকে শব্দের বাঁধনে গেঁথে পাঠিয়ে দিলাম প্রিয়জনের উদ্দেশ্যে। এ বোধহয় এক আশ্চর্য পৌনপনিকতায় সমাপতিত। অন্তরে যাপিত না পাঠানো চিঠির মোড়কে থাকা কথাগুলি ধূসর হয়ে গেলেও তা আজও বড় নির্মম সত্য। কৈশোরের শেষ বেলায় অলস দুপুরে মেঘ ঘনিয়ে বৃষ্টি নামলে সেই বৃষ্টির ফোঁটা হাতের মুঠোয় ধরে তুই প্রশ্ন করতিস, এ ছেলে না মেয়ে? অবাক হয়ে তাকিয়ে বলতাম আমি, কেন বলতো? অপ্রস্তুতের হাসি এসে তুই বলতিস, না, ওই যে বলে মেয়েরা নদীর মতো, তাই আর কি। জানি না এসব আজ তোর মনে পড়ে কিনা। এভাবেই প্রশ্নের ভেলায় ভাসতে ভাসতে বেলা যেত ফুরিয়ে। তারপর সময়ের পাকদণ্ডে বেয়ে আলো অন্ধকারের উজান স্রোতে পেরিয়ে এসেছি দীর্ঘ সময়। তবুও যে কথাটি বড় বেশি দলা পাকায় গলার কাছে, তা আজ সাহস করে মুক্ত হাওয়ায় ভাসিয়ে দিলাম সকল বাঁধন ছিঁড়ে। জানিস তো, আজও তুই নামক নদীটার জন্য এই মৌন শান্ত পাহাড়টি অপেক্ষায় আছে। এই অপেক্ষার অবসান সময়ের অন্তে ঘটবে, নাকি সময়ের চোরা স্রোতে হারিয়ে যাবে অপেক্ষারা, জানি না। প্রশ্ন অনেক, উত্তর অজানা। মনের ঘরে আছে কেবল উত্তরণের সাধনা, পারা না পারা বলে নেই কিছুই। তাই তো বলতে না পারার যন্ত্রণা, অপেক্ষা, না পাঠানো চিঠির আক্ষেপ, এই সব কিছুকে নিয়ে ওই চেষ্টাটুকুই করি আমরা জীবনের সাথে জুড়ে থাকার ইচ্ছেতে। লিখেছিলেন অরিজিৎ মুখার্জি, গ্রাম পোস্ট মাকড়দহ, থানা ডোমজুর, জেলা হাওড়া, সূচক 711-409 থেকে। পরের চিঠি পাঠিয়েছেন পাডিয়া মার্কেট হাই স্ট্রিট থেকে সঞ্জীব রাহা, ডাকঘর কৃষ্ণনগর, জেলা নদিয়া, সূচক 741101 থেকে। প্রাণাধিক দেবরাজ, লকডাউনের অসুস্থ পৃথিবী যখন দিশেহারা, ঠিক তখনই অগণিত শ্রোতা বন্ধুদের খানিকটা খুশির বার্তা বয়ে এনেছিল সে। সোশ্যাল মিডিয়া জুড়ে তখন নানান লাইভ প্রোগ্রামের মাধ্যমে ডানা মেলার প্রয়াসে ব্যস্ত ছিল গুটি কয়েক অতি উৎসাহী মস্তিষ্ক। গৃহবন্দী বেজার ভাষাহীন মুখগুলো মাস্কের আড়ালে ঢাকা, মেড়মেড়ে নিশ্চুপ সন্ধ্যায় কারো মুখে কোনো কথা নেই। ঠিক সেই সময় তার আবির্ভাব সঞ্জীবনী ভাষায় নির্ভেজাল আনন্দ মন্ত্র উচ্চারণের মাধ্যমে। কাটে না সময় যখন আর কিছুতে, তখন রসালো ভাষায় ভার্চুয়ালি সে হাজির থাকত স্মার্টফোনের অপর প্রান্তে। প্রায়ই ভাষাহীন মুখে এক অননুকরণীয় ভাষা ও স্বর প্রক্ষেপণের ক্ষমতা সে আবিষ্কার করেছিল। প্রায় প্রতিদিনই ভর দুপুরে বা সন্ধে রাত্রে কথায় কথায়, গানে গল্পে, বিষয়ভিত্তিক পত্রলেখা অথবা রম্য রচনা উপস্থাপনায় তার জুড়ি মেলা ছিল ভার। আর যার মুখের ভাষার জাদুতে অগণিত শ্রোতা বন্ধুদের আপ্লুত করে রাখত, তিনি আর কেউ নন। তিনি আমাদের কান্ডারি নেট দুনিয়ার অবিসংবাদিত এক উপস্থাপক, মহারাজ দেবরাজ গায়েন। অথচ নিয়তির নির্মম পরিহাসে সে আজ স্মৃতির পাতায় স্থান করে নিয়েছে। কাউকে কিছু না বলে হঠাৎ বিদায় নেওয়ার পর তার আটপৌরে অ্যাসবেস্টরের ছাউনি দেওয়া বাড়িতে গিয়ে দেখা গেল, কোথায় সাউন্ডপ্রুফ স্টুডিও,
কোথায় ভালো ভালো ভাষা বলার গ্রাহক যন্ত্র? সেসব মেলের পাতা সাদা কালিতে লেখা কোরা কাগজে রূপান্তরিত হয়ে গেছে। খুব উৎসাহী ছিল হাম রেডিও নিয়ে, আর আজ না লেখা চিঠির উপর মুকুটটা তো পড়েই আছে, রাজাই শুধু নেই। পাঠিয়েছিলেন সঞ্জীব রাহা, পাডিয়া মার্কেট, হাই স্ট্রিট, ডাকঘর কৃষ্ণনগর, জেলা নদিয়া, সূচক 741101 থেকে। আমার ভালোবাসার রাজপ্রাসাদে নিশুতি রাত কুমড়ে কাঁদে, মনের ময়ূর মরেছে ওই ময়ূর মহলে। দেখি মুকুটটা তো পড়ে আছে, রাজাই শুধু নেই। আমার ভালোবাসার রাজপ্রাসাদে। এবারে চিঠি পাঠিয়েছেন লক্ষণ দাস ঠাকুরা, মাতৃস্মৃতি, সুকান্ত পল্লী, কালনা গেট, পূর্ব বর্ধমান, সূচক 713101 থেকে। প্রিয় পত্রালী, তোমার দেওয়া চিঠির বিষয় আজ হতে 45 বছর আগে ফিরিয়ে নিয়ে গেল। তখন আমি 25। তখন এখনকার মতো প্রযুক্তি নির্ভর দ্রুত যোগাযোগের ব্যবস্থা ছিল না, একমাত্র চিঠি ছিল মাধ্যম। প্রেরকের কাছে মনের কথাগুলো লিপিবদ্ধ করে পাঠানোই হলো চিঠি। আজ পর্যন্ত না বলা অজস্র কথা মনের অন্দরমহলে জমা হয়ে আছে, সেগুলো মাঝে মাঝে বায়বীয় হয়ে উড়ে যায়, হালকা অনুভব করি। কিন্তু না বলা কথাগুলোকে মনের মাধুরী দিয়ে চিঠিতে প্রতিমা গড়ে সামাজিক পারিবারিক চাপে সেদিন আমার স্বপ্নচারিণীর কাছে পাঠাতে পারিনি। সে চিঠি বায়বীয় হালকা হয় না, বরং জগদ্দল পাথরের মতো বুকে আছে বসে। সে পাথরটি ঠেলে সরাবো বলেই আজ তোমাকে লিখছি। বিশ্ববিদ্যালয়ে পড়াকালীন পারস্পরিক ভালো লাগা থেকে ভালোবাসা, মনের মধ্যে লাখো কথার বুদবুদ উঠত, আবার মিলিয়েও যেত। একদিন সাহসে ভর করে ওই সমস্ত ওঠা পড়া কথাগুলোকে প্রেমের রঙিন কালি দিয়ে অক্ষর শিল্পের মাধ্যমে চিঠিতেই ছবি এঁকেছিলাম। প্রবল প্রতিকূলতাকে উপেক্ষা করে সেই চিঠি আমার মানস প্রতিমার কাছে না পাঠানো চিঠি রূপে আজও মনের মন্দিরেই রয়ে গেছে। বন্ধু পথচালী, সেই চিঠি না হয় অন্য কোনো দিন তোমাকে পড়ে শোনাবো। আজ এই পর্যন্তই। চিঠি পাঠিয়েছিলেন লক্ষণ দাস ঠাকুরা, মাতৃস্মৃতি, সুকান্ত পল্লী, কালনা গেট, পূর্ব বর্ধমান, সূচক 713101 থেকে। রয়েছেন মোনালিসা ঘোষ জানা, লিখেছেন দেরি হলো আসতে। অঞ্জলি সেনগুপ্ত লিখছেন সবার উপস্থাপনা যেন মুক্তধারা মুক্তধারা। সব্যসাচী বন্দ্যোপাধ্যায় লিখছেন শ্রী অরিজিৎ মুখার্জির চিঠি কেয়ার পাঠে আরও শ্রুতিমধুর হয়ে উঠল। পুরো ছবি এঁকেছেন অরিজিৎবাবু, পুরো ছবি শোনালে কেয়া, শেষটা অপূর্ব। মুকুল রঞ্জন চক্রবর্তী লিখছেন অরিজিৎবাবু দারুণ লিখেছেন। রয়েছেন রানী ভবানী মিশ্র। করবী হাজরা লিখছেন মন ভরানো সুন্দর চিঠি। সব্যসাচী বন্দ্যোপাধ্যায় লিখছেন আমার খুব স্নেহের দেবরাজ নেই, ভাবতে পারি না আজও। ধন্যবাদ ডাক্তার সঞ্জীব রাহা, আপনি মনে করালেন তাকে। দেবরাজ এই মহাশূন্যের কোথাও না কোথাও সে আছে। চঞ্চল চোখে জল আনলে ভাই। মুকুল রঞ্জন চক্রবর্তী লিখছেন সঞ্জীব রাহা চোখের জলকে টেনে নিয়ে এলেন। দিতিপ্রিয়া রায়চৌধুরী লিখছেন শ্রী সঞ্জীব রাহার চিঠির শেষ কিভাবে যে ছুঁয়ে গেল সে কথা বলে বোঝানোর ভাষা নেই।
মাধবী বিশ্বাস, পতাকা বিশ্বাস বলে যাকে আমরা চিনি, লিখছেন অসাধারণ ডাক্তারবাবু, মানে ডাক্তার সঞ্জীব রাহার চিঠি, মনটা ভারাক্রান্ত হয়ে গেল। রীতা চট্টোপাধ্যায় লিখছেন সঞ্জীববাবুর চিঠি যেমন সুন্দর, উপস্থাপনাও তেমন সুন্দর। শ্রীহরি জানা লিখছেন সঞ্জীব রাহার চিঠিটা অসাধারণ। তাজিলাল সিদ্দিকী লিখছেন টুপ টুপ বর্ষা, আষাঢ় মাথায়, বসে আছি রাত জেগে জংশনের ছাতায়, জংশনে জল ঘেরে ঘেরে পত্রালি, সঞ্জীবদার চিঠি আজ ফুলের কলি। লিখছেন লক্ষণদার চিঠি খুব ভালো লাগলো। তানজিলাল সিদ্দিকী, তানজিলাল কাকু রয়েছেন আমাদের সঙ্গে, রয়েছেন তিস্তা বেজ। টুনটুনি পাখি লিখছেন সঞ্জীব দাদাভাইয়ের চিঠি চোখে ধারা নামিয়ে দিল। বন্ধুরা, আপনারা শুনছেন লাইভ পত্রালি অনুষ্ঠান। চিঠিপত্র সম্পাদনায় শ্রী সৌমেন্দ্রনাথ জানা, উপস্থাপনায় বিদিশা আর কেয়ার সাথে আমি চঞ্চল। অনুষ্ঠানটির কারিগরি সহযোগিতায় বিদিশা শেখর হাজরা। চিঠি পাঠিয়েছেন নতুন বন্ধু রবিরাম হালদার, গ্রাম ও পোস্ট ডোঙাজোড়া, থানা কুলতলি, দক্ষিণ 24 পরগনা, সুন্দরবন, সূচক 743329 থেকে। বন্ধু পত্রালি, ৬০ বছর বয়সে অনেক না পাঠানো চিঠির কথা বুকের ভেতর গুমড়ে গুমড়ে কাঁদে। তার বদান্যতায় প্রকাশ। ১বিংশ শতকে আমার স্বপ্নের ভারতবর্ষে জাত পাত ধর্মাধর্মের আঘাতে মানুষ রক্তাক্ত। বারবার নিজের কাছে নিজেকে প্রশ্নের সম্মুখীন হতে হয়। না পাঠানো চিঠির কথাগুলো আগ্নেয়গিরির তপ্ত লাভার মতো বেরিয়ে পড়ার পথ খোঁজে। কাল আগে আর্যরা মানুষকে 4টি বর্ণে বিভাজিত করে নিজেরা আখের গুছিয়েছিল, আজ তার সাক্ষী। তারপর পাঠান মোগলরা কয়েক শত বছর দেশ শাসন করেছে। পরবর্তীকালে ইংরেজরা 200 বছর। স্বাধীনতার 74টি বসন্তে কৃষ্ণচূড়া পলাশে রং ধরলেও, বসন্ত উৎসবে মানুষের কলেবর রঞ্জিত হলেও মানুষের মনের কোনো পরিবর্তন হয়নি। তা বোধি বর্ণপ্রথার বিষের ছোবলে দেশটা জর্জরিত। আম্বেদকর থেকে গৌরী লঙ্কেশের উপর বর্ণপ্রথার অত্যাচারের না বলা কথা যখন বলার চেষ্টা করেছে, তখনই দেশের মাটি হয়েছে রক্তাক্ত। দেশ জুড়ে কত শত অনুভবী মানুষ প্রতিবাদ পত্র লিখেছেন। পাঠাবেন কার কাছে? পাঠানোই থেকে গেছে সেসব অনুভবী চিঠি যা দেশটাকে সৌহার্দ্যে ভরে দিত, জাতীয় সংহতির গীত রচনা করতে পারত। পত্রালি, আসুন সবাই সমবেত কণ্ঠে গর্জে উঠে না পাঠানো চিঠির কথাগুলো বলে ফেলি। স্বরে বলি, বন্ধ করো জাতপাত ধর্মাধর্ম। ছিলেন রবিরাম হালদার, গ্রাম ও পোস্ট ডোঙাজোড়া, থানা কুলতলি, দক্ষিণ 24 পরগনা, সুন্দরবন, সূচক 743329 থেকে। স্বাগত জানাই রেডিও জাংশন পরিবারে। পরের চিঠি পাঠিয়েছেন শম্পা চট্টোপাধ্যায়, 51/C/5 বড় বাগান লেন, শ্রীরামপুর, হুগলি থেকে। প্রিয় পত্রালি, স্মৃতি সরণি ধরে তোমার সঙ্গে কিছুটা পথ হাঁটা, সঙ্গে মুঠো ভরা অনুরাগ মাখা না বলা কথার একটা খোলা চিঠি। আজও জানো কিছু কথার সংলাপ তোমার কথার মতো লাগে, কিছু গানের সুর তোমার কথা মনে পড়িয়ে দেয়। বয়স 65 ছুঁই ছুঁই, তবু আজও তোমার ভালোবাসা দাঁড়িয়ে 21-এই। সেই দিনগুলোর কথা বড্ড মনে পড়ে, যেদিন মিটমিটে তারার সাথে লড়াই করে আমি ছিনিয়ে নিতে চেয়েছিলাম তোমাকে। রাতের অন্ধকারে বিপ্লব করেছিলাম, কারাবাসের বদলে একলাবাস কবুল হয়েছিল হতভাগ্যে। তবু আগুন নেবেনি জানো, কিছুটা ক্লান্তি নেমে এসেছিল দু চোখে। আজ আমার শহরের আকাশ মেঘলা, বৃষ্টি হবে মনে হয়। এই গুমট অনুভূতির মাঝে তোমার দেখা পাচ্ছি বারবার। জানি
জানি তুমি আমায় ভুলে গেছো। টুকরো টুকরো ক্ষণগুলো আজ মনে পড়ে না তোমার নতুন করে, হয়তো, তাই না? আজও তোমাকে ঘিরে কিছু স্বপ্ন 5 আঙুলের মাঝে বেঁচে আছে। আজও তোমাকে ছুঁয়ে থাকা বহু স্বপ্ন আমার চোখে দুরন্ত। যদিও সময় বয়ে গেছে অনেকখানি, সময়ের গরিমায় কত প্রিয়জন ফেলে এসেছি পেছনে, তবু আজও ঘুম ভাঙা রাতে ক্লান্তি জড়ানো দু চোখের সামনে তারা এসে দাঁড়ায়। অবাক হই না একটু। আপন থেকে আপন যাদের ভেবেছি তারা জানো তো আমায় চেনেনি জোর করে। তারাও ভুলেছে আমায় সেই কবে। আমার কাছে বেয়ারা সময়ের ইশারায় চাঁদ, ঝলসানো রুটি আর ওই আকাশ ভরা তারা কেবলই তারা। যেমন আবির কেবলই রং, নয় বসন্তের রঙে রঙিন। আবেশ হারিয়েছে, বসন্তের খোঁজ সে পায় না। এক দমকা হাওয়ার মতো ছুটে আসা আবেগ মুঠোবদ্ধ করে আছি কেবল। ইতি টানলাম। ভালো থেকো, চিঠি লিখো আমায় খোলা মনে। ইতি চির বসন্ত। লিখেছিলেন শম্পা চট্টোপাধ্যায়। 51/3/5 বড়বাগান লেন, শ্রীরামপুর, হুগলি থেকে। পরের চিঠি লিখছেন নাসিমা বেগম, পান্ডুয়া, জয়পুর রোড, হুগলি থেকে। পত্রালি, আমি যখন গ্রামের স্কুলে 4র্থ শ্রেণীতে পড়ি তখন মা আমাকে না নিয়ে মামার বাড়ি চলে গেছিলেন একবার। আমি কান্নাকাটি জুড়ে দিতেই বাবা গায়ে মাথায় হাত বুলিয়ে শান্ত করে আমায়। বলে, তোর বড় মামা তো তোকে খুব ভালোবাসে। বড় মামাকে চিঠি লিখে বলে দে না যে মা তোকে নিয়ে যায়নি। আমিও হাসি কান্না ভুলে লিখে ফেললাম চিঠি। বাবা বলে দিল বানান করে করে, শ্রী চরণেশু বড় মামা। আমার খুব মন খারাপ, মা আমাকে সঙ্গে নেয়নি। তুমি এসো আমাদের বাড়ি, আমাকে নিয়ে যাও, আর মাকে না একটু বকে দিও। আমি যাব তোমার সাথে। ইতি বুলু। খাতার লেখা খাতাতেই রয়ে গেছে। কেই বা পাঠিয়েছে ডাকে ওটা বড় মামার কাছে। অমনি ছিল আমার খাতাতে। দুঃখের কথা, কদিন পর বড় মামার মরার খবরে মা খুব কাঁদছিল। মাকে দেখে আমিও কাঁদলাম। বাবা বলল, তোর বড় মামা আর নেই রে বুলু, আল্লাহর কাছে চলে গেছেন। ভাবলাম, আমার চিঠিটা তো মামাকে দেওয়াই হলো না। তোমার বিষয় পেয়ে আবার একবার ওই ছোট্টবেলার ছোট্ট ঘটনাটা মনে পড়ল। পাঠালাম তোমায়, দেখো পড়বে কিনা। চিঠি পাঠিয়েছিলেন নাসিমা বেগম, পান্ডুয়া, জয়পুর রোড, হুগলি থেকে। অঞ্জলি সেনগুপ্ত, সূর্যমুখী ভিলা, কল্যাণী রোড থেকে লিখেছেন। প্রিয় পত্রালি, আজ 70টি বসন্ত পেরিয়ে তোমার শরণাপন্ন হলাম। না পাঠানো চিঠিটা আজ খোলা জানালার কাছে চেয়ার টেবিলে বসে ঝিরঝির বৃষ্টির ছাঁটে স্নাত হয়ে স্মৃতির হাত ধরে তোমাকে দেব। সে আমার কিশোরী বেলা। অনেক অজুহাত দেখিয়ে ছলে বলে কৌশলে পাশের বাড়ির কলেজ পড়ুয়া
মানস চক্রবর্তী আমার সঙ্গে প্রেম করতে চায়। আমি অটল, পাশ করে চাকরিতে ঢুকে তারপর ওইসব প্রেমের পর্যায়ে যাব। একদিন মানুষ একটা কাগজের গোলা আমাকে ছুঁড়ে মেরে ইশারায় বলে, পড়ো। দেখি বড় বড় দুটো লাল গোলা পাকা, একটার গায়ে প্রিয়, আরেকটার গায়ে প্রিয়া লেখা। দূর থেকে আমাকে ও নিজেকে দুটো আঙুল দেখালো। আমি লজ্জায় লাল হয়ে শিহরণে এক ছুটি 3 তলার ছাদে উঠে এক কোনায় বসে মুখ ঢেকে বড় বড় নিঃশ্বাস নিয়ে বুকে এক অজানা অচেনা দুরন্ত স্রোতে ভরা ইছামতি নদীর ঢেউয়ের তালে তাল মিলিয়ে অনেকক্ষণ একইভাবে ছিলাম। আবেগে, আবেশে, সোহাগে, সৌন্দর্যে আপ্লুত হয়ে গিয়েছিলাম। চাকরি পেতেই জোর করে পতিদেবতার বাড়ি থেকে আমার বিয়ে করিয়েই ছাড়ল। সেই থেকে সংসার আর চাকরি। তবে আজ আমি একটা কথা সংশয়হীনভাবে তোমাকে বলছি, পারলে এই না পাঠানোর চিঠিটা মানুষের কাছে পৌঁছে দিও। সূর্য যেমন তার আলোকে এক অদৃশ্য অপূর্ব মায়াময় মন জুড়ানো গভীর ভালোবাসা দিয়ে সবসময় জড়িয়ে রাখে পরিমণ্ডলকে, আমিও মানুষকে তাই করি। ডালিম রাঙা নমস্কারান্তে লিখেছেন অঞ্জলি সেনগুপ্ত, সূর্যমুখী ভিলা, কল্যাণী রোড থেকে। পরের চিঠি পাঠিয়েছেন মোনালিসা ঘোষ জানা, মল্লারপুর, বীরভূম থেকে। প্রিয় আমার, জীবনের মধ্যগগনে দাঁড়িয়ে আছি তুমি, ময় আমি। কখনো ভাবিনি চিঠি লিখব তোমায়। সেদিন সকালে হারমোনিয়ামের রিডে আঙুল ছোঁয়াতেই তুমি এসে দাঁড়ালে। কেমন যেন হয়ে গেলাম, গাইতে পারবো তো গান। সকালের সূর্যমুখী রোদ্দুরে উজ্জ্বল চোখে দীর্ঘ দেহে তুমি এসে দাঁড়ালে, মধ্যাহ্ন সূর্যের মতো। বাকিটার নাই বা বলি। মনে হলো গাই, আমার সকল নিয়ে বসে আছি সর্বনাশের আশায়। না না, সে কি গাইতে পারি? সে যে এক সত্যি চাওয়া। ঘটে গেছে মনে মনে গভীর গহনে শেষ সর্বনাশ। তোমাতে পেয়েছি আমি ভেসে যাওয়ার গান। তোমাতে পেয়েছি পাঁজর পোড়ানো আগুন, সে আগুনের নাম ভালোবাসা। যুদ্ধ জয়ের মন্ত্র যে তুমিই দিয়েছিলে, জানোনি তাও। জানো না তুমি জানো না, তুমি আমার একলা নিবিড় আকাশ। ভালোবাসা উজাড় করব সাহস কোথায়? হৃদয়ের কুলুঙ্গিতে যে প্রদীপখানি আছে তাকে জ্বালিয়ে রেখেছি। অশ্রুধারায় গিয়েছি কতবার ভেবেছিনু আপন ভুলিয়া, তোমারই চরণে দিব হৃদয় খুলিয়া। খুলিনি কি হৃদয়, তুমিই বলো। প্রিয় আমার, গভীর রাতে খাতার পাতায় যে অক্ষর লিপির লিখে রাখি, তুমি কি জানো না কত প্রচ্ছন্ন প্রশ্রয় থাকে তাতে তোমার। ভালোবাসার কথা বললে তুমি পাশে এসে দাঁড়াও, কান্না ভেজা দুঃখ দিনে চোখের জল মোছাও, বিপদে সাহস জোগাও। আর আমি ক্রমশ ছোট হতে হতে বিন্দুবৎ। মাত্র 37 বছর, খুব কি বেশি? 37 বছর আগে পৃথিবী দেখলে তোমাকে দেখতে পেতুম সশরীরে। না, সূর্যমুখী সকালে নয়, কোণে দেখা আলোতেও নয়, জ্যোৎস্না রাত্রিতে নয়, বাদল ধারায় নয়, শরৎ হাসিতেও নয়। জন্মচক্ষু সার্থক করে একবার ছুঁয়ে দেখতাম তোমায়, যে তুমি আমার সর্বস্ব নিয়ে বসে আছো। এ চিঠি আমারই বুকের ধন, তোমার নয় রবিবাবু, আমার একান্ত রবীন্দ্রনাথ। এটি তোমার অন্য যুগের সাথী। চিঠি পাঠিয়েছিলেন মোনালিসা ঘোষ জানা, মল্লারপুর, বীরভূম থেকে। বসে আছি সর্বনাশের আশায়, আমি
চিঠি লিখছেন কৃষ্ণচন্দ্র, বাজার ভিতর, পোস্ট গড়বেতা, পশ্চিম মেদিনীপুর, সূচক 721127 থেকে। প্রিয় পত্রালী, একটি না পাঠানো চিঠি তোমায় পাঠালাম। শ্রী চরণেশু মা, তুমি জানতে চেয়েছ আমি কেন সবসময় মন মরা হয়ে বসে থাকি। তুমি তো জানো, পরপর দুটি কন্যা সন্তানের জন্ম হওয়ার পর আমার শ্বশুর, শাশুড়ি, এমনকি স্বামী পর্যন্ত দোষারোপ করে আমি নাকি পুত্র সন্তান জন্ম দিতে অপারগ। পুত্র সন্তান বংশের বাহক, এতে আমার কি দোষ বলতে পারো মা? সবই তো ঈশ্বরের দান। যাই হোক, এবার তৃতীয় সন্তান জন্ম দিতে চলেছি। দুরু দুরু বুকে কামনা করছি ভগবান নিশ্চয়ই মুখ রাখবেন। নার্সিংহোমে ভর্তি হয়ে দেখি আমার বাল্য বান্ধবী মিতা, সেও প্রসবের জন্য ভর্তি হয়েছে। সে কিন্তু এবারে কন্যা সন্তান চায়। তার পুত্র সন্তানের পর কন্যা হলেই সকলে খুশি হবে এবং সে রাজরানীর মতো সম্মান পাবে। একই রাত্রে বান্ধবী মিতা ও আমার সন্তান ভূমিষ্ঠ হলো। আমার আবার কন্যা সন্তান আর মিতার পুত্র সন্তান। নার্সিংহোমে টাকা দিয়ে দুই বান্ধবীর সন্তান বদল করি। মিতার কাছে আমার কন্যা বড় হয়ে পড়াশোনায় উজ্জ্বল দৃষ্টান্ত রেখে স্কুলের দিদিমণি হয়েছে। আমার বুক গর্বে ভরে উঠলেও মুখ বন্ধ। আমার সেই কন্যার বিয়েও হলো। দূর থেকে আশীর্বাদ করলাম। কিছুদিন পরে মা হতে গিয়ে সেই মেয়ে তারার দেশে হারিয়ে গেল। তারপরে দুঃসংবাদ আমাকে সদাই অনুশোচনাতে বিদ্ধ করতে থাকে। আমি আজও ছেড়ে দেওয়া মেয়ের জন্য কষ্ট পাচ্ছি। ছেলে মেয়ে সমমর্যাদার হয় নাই। মেয়েকে বিঘ্ন নাশিনী দুর্গা রূপে মেনে নিতে পারে না। পাথর চাপা বুকে বেঁচে আছি। এটা তো কাউকে জানাবার নয়, তোমাকেই জানালাম। প্রণাম নিও, ইতি উষসী, তোমার মেয়ে। চিঠি লিখেছিলেন কৃষ্ণচন্দ্র, বাজার ভিতর, পোস্ট গড়বেতা, পশ্চিম মেদিনীপুর, সূচক 721127 থেকে। আমাদের সঙ্গে আছেন অভিনন্দন গোস্বামী, রয়েছেন মুকুলরঞ্জন চক্রবর্তী, লিখছেন লক্ষণ দাস ঠাকুরার চিঠিতে অতীত ছুঁয়ে গেল। রানী ভবানী মিশ্রও লিখছেন লক্ষণবাবুর চিঠি বেশ ভালো লাগলো। দেবজিৎ ঘোষ, এলাম একটু দেরি হয়ে গেল শুনছি। প্রদীপ দাস, ডাক্তার প্রদীপ কুমার দাস রয়েছেন আমাদের সঙ্গে, লিখছেন বেশ ভালো হচ্ছে শুনছি। তিস্তা বেজ লিখছেন রবিদার চিঠি বেশ ভরাট। শেফালি স্বর লিখছেন এইমাত্র এলাম শুনছি। রীতা চ্যাটার্জি লিখছেন রুবিনাকে এত সুন্দর চিঠির জন্য অভিনন্দন জানাই। মাধবী বিশ্বাস লিখছেন মাধবী বিশ্বাসী যে পতাকা বিশ্বাস, এটা ভাই চঞ্চলের কেমন সুন্দর মনে আছে। খুব খুশি হলাম। এই আন্তরিকতার জন্যই পত্রালি অনেক দূর পৌঁছবে বলে আমার ধারণা। প্রত্যেকে ভালো লিখেছেন। আন্তর্জালিক হলেও ভাই বোনের সম্পর্ক তো ভাই বোনের সম্পর্কই হয়, তাই না দিদি? মুকুলরঞ্জন চক্রবর্তী লিখেছেন রবিরাম হালদারের চিঠিতে ইতিহাস কি সুন্দর সাহিত্যের সঙ্গে কথা বলল। সব্যসাচী বন্দ্যোপাধ্যায় লিখছেন শম্পা চট্টোপাধ্যায়ের যে কোনো চিঠি সব সময়ই যেন একখানি কবিতা হয়ে ওঠে। আজও হলো। অভিনন্দন এই শক্তিশালী কলম আর অনুভবী ভাবনাকে। রানী ভবানী মিশ্র লিখছেন শম্পা বোনের চিঠি খুব সুন্দর লেখা হয়েছে। চঞ্চল ভাইয়ের উপস্থাপনাও খুব ভালো। তানজিলাল সিদ্দিকী লিখছেন সব চিঠিগুলো খুব দরদ দিয়ে লেখা, পাঠও দরদি কণ্ঠে। ফল তো ভালোই হবেই, আমরা তাড়িয়ে তাড়িয়ে উপভোগ করছি। ধন্যবাদ নাসিমা বেগমকে দরদি চিঠির জন্য। সব্যসাচী বন্দ্যোপাধ্যায় লিখছেন বিদিশা খুব দরদ দিয়ে পড়লেন নাসিমা বেগম বুলুর চিঠিখানি। এই লেখিকা অনেক অসুবিধার মধ্যেও কলম ধরেন, তাকেও জানাই অভিনন্দন। মুকুলরঞ্জন চক্রবর্তী বলছেন শম্পা চট্টোপাধ্যায়ের চিঠি চাবুক মারল। সৌমেন্দ্রনাথ জানা এবং তপন কুমার গোস্বামী কাকুরা আছে কিনা জানি না। মুকুল কাকু এক বোতল জল নিয়ে বসেছিলেন, হ্যাঁ জলের বোতল নিয়ে বসেছিলেন। তারপরে সঞ্জীব কাকুর চিঠিতে ওনার চোখে জল এনেছিল, এখন শম্পা চট্টোপাধ্যায়ের চিঠিতে কিন্তু চাবুক মেরেছে। আপনারা পারলে একটু সামলাবেন বিষয়টা।
তিস্তা বেজ লিখছেন নাসিমা, ভালো লাগলো, কলম চালিয়ে যাও। রয়েছেন গৌতম পতি। রাজনারায়ণ ভট্টাচার্য লিখছেন খুব ভালো লাগছে বস চিঠি শুনতে। সব্যসাচী বন্দ্যোপাধ্যায় লিখছেন শ্রীমতী মোনালিসা ঘোষদানার চিঠি রবীন্দ্রময়, মন ছোঁয়া আর মন কাড়া। কবিকে এমন ভালোবাসার জন্য সারা জীবন কাটানো যায়। এরপর আমার সকল নিয়ে বসে আছি, গানটার প্রয়োগ অন্য উচ্চতায় পৌঁছে গেল মুহূর্তটা। শ্রীহরি জানা লিখছেন অপূর্ব সুন্দর মোনালিসা ঘোষদানার চিঠি। মুকুলরঞ্জন চক্রবর্তী লিখছেন অঞ্জলিদির ও মোনালিসা দেবীর চিঠিটা যেন ছোট গল্পের শেষ পৃষ্ঠা। রাজনারায়ণ ভট্টাচার্য লিখছেন খুবই ভালো লাগলো কৃষ্ণবাবুর চিঠি শুনে। মীনাক্ষী দাস লিখছেন প্রত্যেকের চিঠি মন ছুঁয়ে যাচ্ছে, কাকে ছেড়ে কাকে বলবো। গৌতমপতি লিখছেন শুনছি না পাঠানো চিঠি। অঞ্জলি সেনগুপ্ত দিদি লিখছেন চঞ্চলের গানের আশায় পথ চেয়ে বসে আছি। সব্যসাচী বন্দ্যোপাধ্যায় লিখছেন শ্রদ্ধেয়া কৃষ্ণাচন্দ্র চিঠি শুনে থমকে দাঁড়াতে হয়। গৌতমপতি লিখছেন কৃষ্ণাচন্দ্রের বাস্তবের ছবি। রীতা চ্যাটার্জি লিখছেন কৃষ্ণার চিঠি নির্মম বাস্তবতার চিত্র, ভালোবাসা নিয়েও। কৃষ্ণাবনের চিঠি হৃদয় ছুঁয়ে গেল, লিখছেন রানী ভবানী মিশ্র। বন্ধুরা, আপনারা নিজ নিজ ফেসবুক অ্যাকাউন্ট থেকে অনুগ্রহ করে আমাদের অনুষ্ঠানটি শেয়ার করবেন। যেখান থেকে কমেন্ট করছেন তার বাম দিকে দেখবেন শেয়ার অপশন আছে, শেয়ার করবেন। আরেকটা কথা, আগামীকাল রবিবার ঠাকুরদার ঝুলি 3টের সময় ঠাকুরদার ঝুলির আসর। আর এবারের ঠাকুরদার ঝুলির গল্প খুব কচি হাতে কলম ধরেছি আমি, চঞ্চল। গল্পটি পাঠ করেছেন তপন কুমার গোস্বামী। আপনারা অবশ্যই শুনবেন কাল বেলা 3টের সময় ঠাকুরদার ঝুলি, এবং কেমন লেগেছে আমাকে অবশ্যই জানাবেন। এই প্রথম আমি গল্প লিখলাম, অবশ্যই আপনাদের ফিডব্যাকের একটা আশায় থাকব। আর অবশ্যই কালকের রাত্রি 8টা থেকে আমাদের যেই 25তম পর্ব রজত জয়ন্তী পর্বের অনুষ্ঠানটি, হ্যাঁ, আমরা হাজির থাকব পুরো রেডিও জংশন টিম রেডিও জংশনের এই অনুষ্ঠানটি আপনারা সকলেই দেখবেন, শেয়ার করবেন। রাত 8টা থেকে আমাদের না পাঠানো চিঠি নিয়ে শুরু হবে পথটালির 25তম পর্ব। আপাতত চলে যাই পরবর্তী চিঠিতে। লিখেছেন কৃষ্ণা কর্মকার, খড়ার, পশ্চিম মেদিনীপুর থেকে। বন্ধু পত্রালি, শ্রী চরণেশ্বর মা। মাগো, তুমি এখন কোথায় আছো? কেমন আছো? আমি তো কিছুই জানি না মা, শুধু জানি তুমি এখন আর আমার সামনে নেই। এখন আমি আর তোমায় দেখতে পাই না। তোমার কণ্ঠের মধুমাখা সেই রানু ডাকটাও আর শুনতে পাই না। আমায় অসহায় করে একা ফেলে কোথায় চলে গেলে বলো তো মা? আমি এখন একা, একেবারে একা। কে আর আমাকে আদর করবে? কে দিনরাত আমার মঙ্গল কামনা করবে? কে বিপদে আমাকে শক্তি যোগাবে মা? কোথা থেকে আমি রোগের সঙ্গে লড়াই করার শক্তি পাবো? জানি মা, তোমার একমাত্র গুণী ছেলেকে হারিয়ে জীবনের প্রতি তোমার এসেছিল প্রবল অনীহা। জীবনে বেঁচে থাকার কোনো রসদই খুঁজে পাচ্ছিলে না তুমি। তবু মা, জগতের জীবনের মূল্য কি পরিমাপ করা যায়? সে তো অমূল্য। আমার মুখ চেয়ে তুমি বেঁচেছিলে, কোনো ক্রমে দিন গুজরান হচ্ছিল তোমার। কিন্তু সেখানেও বাদ সাধলেন স্বয়ং ঈশ্বর। আমি হঠাৎই কর্কট রোগাক্রান্ত হয়ে পড়লাম। সেটা জানার পর থেকেই তোমার বেঁচে থাকার ইচ্ছাটাও একেবারে শেষ হয়ে গেল। সারাক্ষণ একটা দুরন্ত ভয় তোমার মনটাকে তোলপাড় করতে লাগলো। ছেলের মতো যদি আমাকেও হারাতে হয়, সেটা যে তুমি কোনো মতেই সইতে পারবে না। যদিও আমি তোমায় বারবার বলেছি, এই রোগ হলেই এখন আর মানুষ মারা যায় না। ঠিক সময়ে ঠিক চিকিৎসা হলে এই রোগীরাও দীর্ঘদিন বাঁচতে পারে। আমারও ঠিক সময় ঠিক চিকিৎসা হয়েছে মা, আর বর্তমানে আমি ভালোও আছি।
কিন্তু তুমি সে কথা বিশ্বাস করতে পারলে না, তাই আমায় অনাথ করে পাড়ি জমাতে পারলে কোন অজানা দেশে। ভালো থেকো মাগো আমার, আমার শত কোটি প্রণাম নিও। লিখেছিলেন কৃষ্ণা কর্মকার, খড়ার, পশ্চিম মেদিনীপুর থেকে। পরের চিঠি পাঠিয়েছেন মুকুল রঞ্জন চক্রবর্তী, কাহিনী কাঞ্চনতলা বাদু, কলকাতা 128 থেকে। অবরুদ্ধ কান্নার গোমুখ পত্রালি। বাহ, খুব সুন্দর সম্ভাষণ করেছেন। অবরুদ্ধ কান্নার গোমুখ পত্রালি। সুন্দর, তুমি চক্ষু ভরিয়া এনেছো অশ্রুজল, এনেছো তোমার বক্ষে ধরিয়া দুঃসহ হোমানল। 1990-এর 22শে নভেম্বর বিকেলের পৌর আলোর নিচে চেয়ে মুকুল তার নতুন উপন্যাসের নামকরণ নিয়ে চিন্তায় মগ্ন ছিল। দুয়ারের নারী কণ্ঠের নিক্কন্ধনী, মুকুলদা! অগ্নি শিখার মতো লেলিহান সৌন্দর্য শিখা নিয়ে অরুণ অধরা উপমা হাসি মুকুলিত মুখে দাঁড়িয়ে। মুকুল খুশির স্বর মেখে তাকে কাছে বসায়। রক্তদীপন প্রাণের আভায় রঙিন হয়ে প্রশ্ন করল, ব্যাপার কি বলতো? দিনান্তের শেষ আলোয় হঠাৎ একাকী তোমার আগমন? উপমা কুণ্ঠার গুণ্ঠন খুলে বালিকার মতো লাজুক হেসে বলল, বারে, আমাকে বুঝি একা আসতে নেই? আসল ব্যাপারটা হলো, সপ্তাহ দুয়েক পরেই আমার বিয়ে। তোমায় নেমন্তন্ন করতে এলাম। বিয়ের কার্ডটা বের করে মুকুলের চোখের নিচে রেখে বলল, দেখে নাও কবে তোমাকে যেতে হবে। তোমাকে অবশ্যই যেতে হবে কিন্তু দাদা। প্রকাশ্য দিবালোকে যেন মুকুলের স্বপ্ন লুণ্ঠন হয়ে গেল। হৃৎপিণ্ডটা যেন ছিঁড়ে গলার কাছে আটকে গেল। শরীরের রক্ত তরঙ্গের মত্ত কলরব যেন স্তব্ধ হয়ে গেল। টেবিলে বিয়ের কার্ডটার ওপর মাথা রেখে মুকুল ডুকরে কেঁদে উঠল। বাগবাজারের ও বারাসাতের সাহিত্য সভায় দুজনে একসাথে যাওয়া আসার সময় কতবার বলতে চেয়েছি সুগন্ধি মনের কথা, বলা হয়নি। ড্রয়ারটা টেনে দেখায়, দেখো দেখো কত চিঠি লিখেছি তোমায়, ডাকবাক্সে ফেলিনি ভয়ে, ধরা পড়লে তোমার গোঁড়া বাবা তোমাকে ঠাকুর পুকুরে জ্যান্ত পুঁতে দেবে বলে। উপমাও আর নিজেকে ঠিক রাখতে পারল না। দুই তালুর ঘনশ্যাম অন্ধকারে মুখ ঢেকে অঝরে কাঁদতে লাগলো। কতবার বুকের আগুন ফাগুন চিঠিতে লিখেছি তোমায়, ডাকবাক্সের কাছে গিয়েও কুণ্ঠায় ফিরে এসেছি। হাতে হাত রেখে চোখে চোখ রেখে যুগলের শেষ বারের মতো আমূল কেঁপে উঠল। দিনের আলো অন্ধকারকে ঝাপটে ধরল। দুটো নবীন প্রাণ দুমড়ে মুচড়ে অনর্গল চোখের জলে একা হয়ে গেল। লিখেছিলেন মুকুল রঞ্জন চক্রবর্তী, কাহিনী কাঞ্চনতলা বাদু, কলকাতা 128 থেকে। ফিরে এলো না সে, চলে গেল যে, ফিরে যাবে কোনোদিনও ভাবিনি আমি। সে আমার দুঃখ দেবে তা কি জানি, ফিরে এলো না সে, চলে গেল যে। চিঠি লিখছেন দিলীপ কুমার চন্দ্র, পোদ্দারপাড়া, পোস্ট গড়বেতা, পশ্চিম মেদিনীপুর, সূচক 721127 থেকে। সুধী পথচালী, বন্ধুর নিকট প্রেরিত এক নাম পাঠানো চিঠি। বন্ধুবর আশিস, ভালোবাসা নিস। জানি আমার উপর তোর অনেক অনেক ঘৃণা পুঞ্জিত আছে, শুধু তোর কাছে কেন, সমগ্র গ্রামবাসী আমাকে হেয় বা ঘৃণার চোখে দেখে। আমি সবই জানি, কিন্তু বিশ্বাস কর, আমি দুশ্চরিত্র ছেলে নই রে। তবু আমি যাই ওই দেহোপজীবী সোমার নিকট। সবাই জানি সোমা এক জনপদ বধূ, তবুও আমি যাই।
এই জন্যই যত ঘৃণা ও বিদ্বেষ আমার উপর সমস্ত গ্রামবাসীর। তুই তো জানিস মা এক পথ দুর্ঘটনায় না ফেরার দেশে চলে গেলেন। ঘটনাটা ঘটেছিল একেবারে হসপিটালের সামনে। ডাক্তারবাবু বললেন, মা তো নেই, মায়ের চোখ দুটি এক্ষুনি দান করো। আমি তো মায়ের একমাত্র অবলম্বন ছিলাম। অবলীলায় মায়ের চোখ দুটি দান করলাম। পরলৌকিক কাজের পর ডাক্তারবাবুকে অত্যন্ত পীড়াপিড়ি করতে তিনি জানালেন, তোমার মায়ের চোখ পেয়েছে ওই দেহোপজীবী সোমা। মা ছিলেন সাধ্বী ভক্তিমতী রমণী, তবু মায়ের চোখ পেয়েছে যিনি, তার কাছে আমি বারবার ছুটে যাই। দেখি মায়ের সজল করুণ চোখ আমার দিকে চেয়ে আছে। কত বেদনা, কত যন্ত্রণা সহ্য করে মা যেন আমাকে খোকা খোকা বলে ডাকছে। কি দুর্নিবার আকর্ষণ আছে ওই মোহময়ী চোখেতে। তাই তো ওই মহিলাকে আমি মাতৃ সম্বোধনে মনের হৃদয়ে রেখেছি। আর জনগণ আমাকে লম্পট বলে থাকে। আমি মায়ের চোখের দিকে তাকিয়ে লম্পট হয়ে থাকতে চাই রে, লোকে যাই বলুক। তোকে জানালাম, ভালো থাকিস। ইতি সৌম। যদি সাফাই গাইছি ভাবে ওরা, তাই লিখেও পোস্ট করা হয়নি। চিঠি লিখেছিলেন দিলীপ কুমার চন্দ্র, পোদ্দারপাড়া, পোস্ট গড়বেতা, পশ্চিম মেদিনীপুর, সূচক 721127 থেকে। রানী ভবানী মিশ্র লিখছেন, কৃষ্ণাবনের চিঠি হৃদয় ছুঁয়ে গেল। তাঞ্জিলাল সিদ্দিকী লিখছেন, কৈগো সৌমেন্দ্রনাথ জানাবাবু, কোথায় গেলে তুমি? সব্যসাচীদা অতি যত্নে চষে জংশনের ভূমি। তপনবাবুও গায়েব আজকে রাতের বেলা বলে, রাতেও যখন দুপুর হয় চঞ্চল আলো জ্বালে। বাহ। রাজনারায়ণ ভট্টাচার্য লিখছেন, খুবই ভালো লাগলো কৃষ্ণাবনের চিঠি শুনে। তাঞ্জিলাল সিদ্দিকী লিখছেন, শুনছি তো সুন্দর সুন্দর চিঠি, চিঠিগুলোকে চিঠি বলতে ইচ্ছে করে না, এ তো গভীর সাগরিক সাহিত্য। দেবজিৎ ঘোষ লিখছেন, প্রত্যেকটি চিঠি তো সুন্দর বটেই, তাঞ্জিলাল বাবুকে বলি আপনি যে মাঝে মাঝে এত সুন্দর ছড়া লেখেন, কমেন্টে যত দেখি তত মুগ্ধ হই। ভালো থাকবেন। অঞ্জলি সেনগুপ্ত লিখছেন, সব্যসাচীর কমেন্ট মন ছুঁয়ে যাচ্ছে, অসাধারণ। লাইভের শেষে অঞ্জলিদির যে ভোকাল টনিক, হ্যাঁ আমরা উজ্জীবিত হই বারবার। রাজনারায়ণ ভট্টাচার্য লিখছেন, দারুণ সব চিঠিগুলো। গৌতমপতি লিখছেন, মন কাড়া সব চিঠি শুনছি। সব্যসাচী বন্দ্যোপাধ্যায় লিখছেন, সব সময় শ্রী মুকুলরঞ্জন চক্রবর্তীর চিঠি শোনবার জন্য অপেক্ষা করা যায় অনেকটা সময়। দিতিপ্রিয়া রায়চৌধুরী বলছেন, মুকুলরঞ্জন চক্রবর্তীর চিঠিতে কি অসাধারণ ভাবের আবেশ, ভীষণ সুন্দর, ভীষণ ভীষণ। হ্যাঁ, সৌমেন্দ্রনাথ জানা রয়েছেন আমাদের সঙ্গে। তাঞ্জিলাল সিদ্দিকী লিখছেন, দেবজিৎ ঘোষ আদর দিলেন প্রেরণা, এই আদরে ক্ষত মেটে যাত না। সমাজ এখন দুর্বিসহ, দূরত্ব যে বাড়ে, এই সময়ে দেবজিৎ ঘোষ আমার নজর কাড়ে। দেবজিৎ ঘোষ, তোমার কি আর কিছু বলার আছে, না তুমি বাকরুদ্ধ? রীতা চট্টোপাধ্যায় লিখছেন, প্রত্যেকটি চিঠি, উপস্থাপনা এবং তার সঙ্গে গান হৃদয় ছুঁয়ে যাচ্ছে। সত্যব্রত দত্ত, এতক্ষণ পর আসলে কাকু ফাইন লাগবে, লিখছেন, বিভিন্ন স্বাদের সুন্দর সব চিঠি শুনছি। রাজনারায়ণ ভট্টাচার্য লিখছেন, দিলীপবাবুর চিঠি তো অমৃত। মাধবী বিশ্বাস পতাকাদি লিখছেন, দিলীপবাবুর চিঠি আমার সামনে একটা ছবি হয়ে ফুটে উঠল, সব নারীর মধ্যেই মা আছেন। ধন্যবাদ দিলীপবাবু, আপনার গুণমুগ্ধ হয়ে রইলাম। সুন্দর সুন্দর চিঠি, সুন্দর সুন্দর কমেন্ট, ভরে উঠেছে আপনাদের ভালোবাসার পত্তালির আসর। হ্যাঁ, আপনারা এত ভালোবাসেন বলেই পত্তালি আজ জনপ্রিয় পত্র সাহিত্যের আসর। রাজনারায়ণ ভট্টাচার্য লিখছেন, শুভেচ্ছা সৌমেন্দ্রনাথ বাবু। তপন কুমার গোস্বামী লিখেছেন, মুগ্ধতার আবেশে মগ্ন হয়ে আছি, তাই বাক্যহারা। হ্যাঁ, দেবজিৎ ঘোষ লিখেছেন, সত্যিই বাকরুদ্ধ চঞ্চলদা। তপন কাকু, আগে কিন্তু অনেক কিছু হয়ে গেছে, এবার আপনি দয়া করে যোগ দিন।
সৌমেন কাকু জানিয়েছেন উনি বোধহয় অলিম্পিকের জন্য একটু ব্যস্ত। যাই হোক, আপনি আছেন আর মুকুল কাকু আছেন, আর রয়েছেন প্রচুর শ্রোতা। শুরু করুন আপনাদের কথার জাদু। চিঠি পাঠিয়েছেন মলয় কুমার বিশ্বাস, 27 আজাদ হিন্দ সড়ক, ঘূর্ণি, কৃষ্ণনগর, নদিয়া, সূচক 741103 থেকে। না পাঠানো চিঠি বিষয়ের ওপর লিখতে লিখতে মনকে এক আলাদা নস্টালজিয়া এনে দিল পুরনো স্মৃতি। হাতে লেখা চিঠি যেন একটা জীবন্ত অ্যালবাম, মধ্যে রয়েছে এক আলাদা অনুভূতি, এছাড়া আরো অনেক কিছু। স্মৃতির মণিকোঠা হয়ে ওঠে ব্যাকুল। দেব রবীন্দ্রনাথের গানে হৃদয়ের কথা বলিতে ব্যাকুল হাইল না কেহ পক্ষে। তাই আমি প্রসঙ্গক্রমে ঘটে যাওয়া এক দুঃখের কথা বলতে চাই, আমার না পাঠানো একটা চিঠির কথা। উন্নতির জন্য চিঠি লেখার অভ্যাস ক্রমশ কমে আসছে, কিন্তু হাতের লেখা চিঠিতে থাকে আন্তরিকতা। অনেক কিছু লিখেছিলাম, অনেক কথা প্রশ্নও তুলেছিলাম। বিপন্ন পৃথিবী কিভাবে ঘুরে দাঁড়াবে? আমরাই কি এই বিপন্নতার সোপান? আমার পরম শ্রদ্ধেয় ব্যক্তি শ্রী রাখালচন্দ্র আচার্য মহাশয়কে পাঠাতে পারিনি। 2019 সালের মে মাসের প্রথম সপ্তাহের শেষের দিকে লেখা আমার চিঠি, উদ্দেশ্য করেই লেখা। চিঠি পাঠাবার জন্য প্রস্তুত হবার মুহূর্তেই মোবাইল ফোনে জানতে পারলাম তিনি গত 12/5/19 অমৃতলোকে যাত্রা করেছেন। ব্যথাতুর হয়েছিল, এ যেন বিনা মেঘে বজ্রপাত। ব্যথাতুর হৃদয় নিয়ে আজ 2 বছর অতিক্রান্ত হয়ে গেল। লেখা আমার চিঠিখানি আজও না পাঠানো চিঠির তকমা এঁটে রয়ে গেছে আমার জিম্মায়। মলয় কুমার বিশ্বাস, 27 আজাদ হিন্দ সড়ক, ঘূর্ণি, কৃষ্ণনগর, নদিয়া, সূচক 741103 থেকে। পরের চিঠি পাঠিয়েছেন তিস্তা বেজ, 123/2 জিটি রোড, যাত্রা, শ্রীরামপুর, হুগলি, সূচক 712204 থেকে। সত্যসন্ধানী পত্রালি। অর্ধ শতক বয়ে বেড়ানো একটা অপরাধবোধ এমন করে যে কখনো খুলতে পারবো ভাবিনি বন্ধু। তুমি আমাকে স্বীকার করার সুযোগটা করে দিলে, তাই পাপোশ খালনের সুযোগ হারাতে চাইলাম না। আমি তখন 12 কি 13, শহরের স্কুলে পড়ার সুবাদে এক্সট্রা পাকা, যাকে বলো এঁচড়ে পাকা। আমাদের পাশের বাড়ির চিলে কোঠায় একটা কলেজ পড়ুয়া এলো থাকতে। সদ্য গ্রাম থেকে আসা সুদর্শন যুবক, ফর্সা, লম্বা, চওড়া ছাতি, কোকড়া চুল, লাজুক লাজুক দেখেই আমি প্রেমে পড়ে গেলাম। তখন জানতাম না, তবে এখন জানি, তাকে বলে লাভ অ্যাট ফার্স্ট সাইট। স্বভাবতই কারণে অকারণে আমার ছাদে আনাগোনা বাড়ল। ছাদই হয়ে উঠল আমার প্রিয় আশ্রয়। লুকিয়ে চুরিয়ে দেখা, হঠাৎ চোখাচোখি হলে রোমাঞ্চিত হওয়া। একদিন ভাত ঘুমের নির্জন দুপুরে দেখি ও বাড়ির চিলেকোঠার বাইরের শিকলে তালা নেই, অথচ দরজা বন্ধ। কলেজ বয় কি তাহলে ঘরে? মাথায় দুষ্টুমি খেলে গেল। কোচর ভর্তি ঢিল জোগাড় করে চুপি চুপি উঠে গেলাম ছাদে। তারপর বন্ধ দরজায় একটা একটা করে টকাটক ঢিল পড়তে লাগলো। ও প্রান্তে বোধহয় ব্যাপারটা আন্দাজ করতে পেরেছিল। ফ্রক পরা স্কুল গার্লের চেয়ে কলেজ পড়ুয়া 19 কি কম যায়? অন্তিম ঢিলটা হাত থেকে ছাড়তেই অল্প ফাঁক দরজাটা হঠাৎ হাট করে খুলে গেল, আর পড়বি তো পর, ঢিলটা গিয়ে পড়লো কলেজ পড়ুয়ার নাকে। আমি ততক্ষণে পগার পার। আমার দারোগা মার্কা বাবার কাছে নালিশ করেছিল ও বাড়ির মালিক। সেদিন ভয়ে স্বীকার করিনি। বাবাকে মিথ্যে বলার অপরাধ বোধটা কুড়ে কুড়ে খেত প্রতিনিয়ত।
বিয়ের পর সত্যি ঘটনাটা জানিয়ে একটা চিঠিও লিখেছিলাম, কিন্তু সে চিঠি আমার গ্রিটিংস কার্ডের বাক্সেই রয়ে গেছে। আসলে যিনি আমার জীবন সঙ্গী তিনি সেদিনের সেই কলেজ পড়ুয়াটি কিনা। তোমাকে সত্যিটা জানাতে পেরে আজ সত্যি সত্যি হালকা হলাম। শুভেচ্ছান্তে চিঠি পাঠিয়েছিলেন তিস্তা বেজ 123/2 GT রোড, যাত্রা শ্রীরামপুর, হুগলি, সূচক 712204 থেকে। পরের চিঠি পাঠিয়েছেন আশিয়া খাতুন, মেঘনাথ সাহাপল্লী, গোলাপবাগ, রাজবাটি, পূর্ব বর্ধমান থেকে। প্রিয়তম, তোমাকে এই পত্রখানি ডান হাতে লিখছি শুধুমাত্র ক্ষমা চাওয়ার জন্য। আমি অপরাধ করেছি তোমার কাছে। আসলে এটা এত বড় অপরাধ বুঝতেই পারিনি এতদিন। নেহাতি তোমার সাথে মজা করার জন্যই তোমার অফিসের ঠিকানায় পর 4খানি পত্র লিখেছিলাম। হ্যাঁ, আমি লিখেছিলাম। আসলে তুমি সকালে অফিসে চলে যাওয়ার পর রবি ঠাকুর, নজরুল আর শরৎ কাহিনী নিয়েই সারাটা দিন কাটে আমার। তোমার ফিরতে সেই সন্ধে। হঠাৎ একদিন মাথায় দুর্বুদ্ধি চাপলো প্রেমপত্র লেখার। আসলে কখনো প্রেমপত্র লিখিনি তো। প্রেমে পড়ার বয়সটা আসতেই আমার আর তোমার পরিবার মিলে আমাকে কলসি বানিয়ে বিয়ের ডোরে বেঁধে তোমার গলায় ঝুলিয়ে পাঠিয়ে দিল শহরে। তো প্রেমপত্রটা লিখবো কাকে? অনেক চেষ্টা করেও তুমি ছাড়া আর কারো মুখ মনে পড়ল না। আর তুমি তো রোজ আমার কাছেই থাকো। তাহলে উপায়? অফিসের ঠিকানায় আচ্ছা করে মজিয়ে রসিয়ে নাম ঠিকানাবিহীন প্রেমপত্র লিখলাম বাঁ হাতে। প্রথম চিঠি তোমার কাছে পৌঁছানোর দিন তুমি বাড়ি ফিরে কেমন যেন অন্যমনস্ক। আমি তোমার মুখ দেখেই বুঝেছি ভিতরে আমার খুশির বুদকুড়ি ফুটছে তখন। তোমাকে গোমরা মুখের কারণ জিজ্ঞাসা করায় বললে কাজের চাপ। আমি ছুতো করে রান্নাঘরে গিয়ে একবার হেসে এলাম। দ্বিতীয় এবং তৃতীয় চিঠি পাওয়ার পর তোমার কপালে চিন্তার ভাঁজ। ভালো করে খাচ্ছ না, ভয়ে আমাকে কিছু বলছো না। আমি তো খুব অভিমানী। অন্য মেয়ের প্রেমপত্র শুনে যদি কিছু অঘটন ঘটিয়ে ফেলি। তুমি যেন আমাকে একটু বেশি জড়িয়ে রাখছো। আমি চতুর্থ চিঠি পাঠিয়ে দিয়েছি। এতদিনে আমি অনুভব করলাম আমি তোমার সাথে খুব অন্যায় করে ফেলেছি। এই আমার শেষ চিঠি, তুমি আমায় ক্ষমা করে দাও। ইতি। 28 বছর আগের এই চিঠি পাঠানোর পূর্বে চতুর্থ চিঠি পৌঁছানোর আগেই আমাকে বলে দিতে হয়েছিল পাঁচশালী। চিঠি পাঠিয়েছিলেন আশিয়া খাতুন, মেঘনাথ সাহাপল্লী, গোলাপবাগ, রাজবাটি, পূর্ব বর্ধমান থেকে। বলে মন বলে চল, না ভেবেই ফলাফল, যদি তোর ডাকে বসন্ত আসে শ্রাবণে। বলে মন প্রেম বল, প্রেমহীন জীবনে, জীবনে না থাকুক প্রেম, থাকুক স্বপনে। ওরে বল মন বল, যে জানে সে জানে একা তুই সম্বল। বলে মন সুখ বল, বলে চল আবিরল, তোর সুখ নামে যদি সুখ আসে জীবনে। অভিনন্দন গোস্বামী লিখছেন মৌচাক প্রায় তিস্তা বেজ লিখছেন একদম। হ্যাঁ, একদম সত্যি। আপনাদের না পাঠানো চিঠিগুলো যখন শুনি, যখন পড়ি, আমরা বোঝাতে পারবো না বলে যে কীভাবে শিহরণ জাগে। তিস্তাদির চিঠিতেও তেমনই একটা ছিল। শিখা দাস লিখছেন সবার চিঠি খুব সুন্দর, মন ছুঁয়ে গেল। মাধবী বিশ্বাস পতাকাদি লিখছেন তপনদা কিন্তু আর কুমার নেই ভাই চঞ্চল, তপনদা কুমার ছেঁটে দিয়েছেন। পতাকাদি আমি বলবো তপন কাকু কেন কুমার আছে এবার বলি। তপন কুমার গোস্বামী লিখছেন মুকুলবাবুর না পাঠানো চিঠি যেমন মন ছুঁয়ে গেল,
তার সঙ্গে আর একটা খবরও দিয়ে গেল। বুঝলাম মুকুল কেন আম হলো না। এবার বুঝতে পারছেন পতাকাধি? তপন কাকু কেন এখনও কুমার আছে? রাজনারায়ণ ভট্টাচার্য লিখছেন খুবই ভালো লাগছে চিঠিগুলো শুনে। তানজিলাল সিদ্দিকী লিখছেন মলয়বাবু মলম দিলেন গানের কথা দিয়ে, এই রাতেতে পথটা চলি পথটা লিখে নিয়ে। পথটালি এক রেলপথ জংশন থেকে বেরোয়, মরমী কথায় বন্ধুরা সব নানান রাস্তা ঘোরায়। তানজিলাল কাকু একটা শখ হচ্ছে, আগামীকাল তো রজত জয়ন্তী পর্ব, আর ব্যক্তিগতভাবে হ্যাঁ একটু ব্যক্তিগত কথাই বলি, আমি প্রথম গল্প লিখছি, কালকে সম্প্রচারিত হবে যে গল্প, 2-4 লাইন একটু আপনার কলমে। আমি জানি আপনি পারেন। রীতা চ্যাটার্জি লিখছেন দিলীপবাবুর চিঠি শুনে শ্রদ্ধায় মন ভরে গেল। রাজনারায়ণ ভট্টাচার্য লিখছেন তিস্তাদির চিঠি যে মন ভরে গেল। বন্ধুরা, সামনেই তো রাখি বন্ধন উৎসব, তাই না? বঙ্গভঙ্গের আবহে কবিগুরু জাতি ধর্ম নির্বিশেষে এক হওয়ার মন্ত্রে ডাক দিয়েছিলেন। হলুদ সুতো সবার হাতে পরিয়ে গিয়েছিলেন বাংলার জয়গান। এই করোনাকালীন আবহে আমরা সামাজিক দূরত্ব বজায় রাখতে গিয়ে কখনো কখনো তো মানসিকভাবেও দূরে চলে যাচ্ছি, তাই না? না, সেটা কিন্তু হতে দেওয়া যাবে না, একদম নয়। সামাজিক দূরত্ব থাকাকালীনও আমরা যাতে মানসিকভাবে নিজেরা বেঁধে থাকতে পারি একসাথে, সেই জন্য শুনে নেব আপনাদের কথা। আপনারা কি ভাবছেন, আপনারা কি বলছেন? ছড়িয়ে পড়ুক আপনাদের চিন্তন, আপনাদের দর্শন, আপনাদের কলমের লেখনী দিয়ে। আমাদের আগামী পক্ষের বিষয় আয় আরও বেঁধে বেঁধে থাকি। পথটালির আগামী পক্ষের বিষয়ে আয় আরও বেঁধে বেঁধে থাকি। 200 শব্দের মধ্যে আপনাদের চিঠি লিখবেন এবং অবশ্যই মেল বডিতে বা হোয়াটসঅ্যাপে টাইপ করে দেবেন, কোনো রকম জেপিজে বা পিডিএফ আকারে দেবেন না, কারণ চিঠি সম্পাদনা করা অসম্ভব হয়ে যায়। আর বন্ধুরা, এই পক্ষে অনেক চিঠি অপঠিত রয়ে গেল, তার কারণ সময়ের পরে অনেকে চিঠি পাঠিয়েছেন এবং কিছু কিছু চিঠি পাঠিয়েছেন একদম বিষয়কে ছুঁয়ে যায়নি। কেউ কেউ চিঠি পাঠিয়েছেন আমাদের আগের বিষয়ে, স্মৃতিমেদুর বর্ষাকাল, এবং ফোন নাম্বার দেননি। কেউ কেউ ফোন নম্বর দিয়েছেন 9 সংখ্যার, যোগাযোগ করতে পারিনি। মাফ করবেন, মার্জনা চেয়ে নিচ্ছি যাদের চিঠি আমরা পড়তে পারলাম না আজকে এবং আগামীকালও পড়তে পারবো না। কিছু চিঠি আমাদের যারা পুরনো পত্রবন্ধু আছেন তারা তো ঠিকঠাক পাঠাচ্ছেন, কিছু নতুন পত্রবন্ধু হয়তো ভুল করছেন কিছু। আমি বলে দিচ্ছি, যদি কোনো অসুবিধে হয়, যে নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে সেই নাম্বারে একবার আমাকে ফোন করে নেবেন, আমি পুরোটা আপনাদের বলে দেব। অবশ্যই ওয়ার্ড ফাইলে পাঠান, টাইপ করে পাঠান, এবং অনুগ্রহ করে ইংরেজি বা হিন্দি শব্দ চিঠিতে ব্যবহার করবেন না। আমাদের আগামী পক্ষের বিষয় আয় আরও বেঁধে বেঁধে থাকি। আপনারা লিখে ফেলুন এবং পাঠিয়ে দিন পত্রালির দপ্তরে। আপনারা শুনছেন লাইভ পত্রালি অনুষ্ঠান। আপনাদের সঙ্গে আমি চঞ্চল, আমার সাথে বিদিশা আর কেয়া। আগামীকাল আমাদের রজত জয়ন্তী পর্ব, সেই পর্ব আলোয় ভরিয়ে দিতে আপনারা অবশ্যই থাকবেন কালকে রাত 8টা থেকে। হ্যাঁ, অঞ্জলিদি রয়েছেন আমার সঙ্গে হাতে একটা মস্ত বড় সেতার নিয়ে, জানি অঞ্জলিদিও থাকবেন, আপনারা সবাই থাকবেন। আমরা চলে যাচ্ছি পরবর্তী চিঠিতে। পরের চিঠি লিখেছেন শান্তি পাল, 101/15/1/1 বৃন্দাবন মল্লিক লেন, কদমতলা, হাওড়া থেকে। বন্ধু পত্রালি, আমার কলেজের বন্ধু তার কথা মনে পড়ে গেল। কলেজে পড়ার সময় আমাদের বন্ধুত্ব হয়, সে পাশাপাশি বসতাম। ক্লাসে কথা বললে ম্যাডাম আমাদের বকতেন। ওর বাড়ি বেহালায়, আমার হাওড়ায়। ছুটির পর দুজনে কলেজ থেকে বেরিয়ে রাস্তায় কিছুক্ষণ গল্প করে যে যার বাড়ি যেতাম। পরের দিন আবার কলেজে দেখা হতো। রোজ টিফিন দুজনে ভাগ করে খেতাম।
এই সময় ক্যান্টিনে বসে গল্প করার পর ক্লাসের ঘন্টা বাজলে তবেই ক্লাসে যেতাম। বন্ধুত্ব দেখে অন্যান্যরা হিংসা করত। একজন ক্লাসে না এলে অপরজনের ভালো লাগতো না। মাঝে মাঝে কলেজ কেটে সিনেমা যেতাম। 3 বছর একসাথে পড়ার পর কলেজের পাঠ শেষ করে দুজন দুদিকে। একদিন রীতার বাড়ি গেছি। আর ঠিকানা জেনেও ছিলাম। আমার ঠিকানাটা ওকে দিও। রীতার বিয়ের কথা জেনেছিলাম ওর বাড়ি গিয়ে। পাকাপাকি হতে ও কার্ড পাঠিয়েছিল। কি কাজে যাওয়াও হয়নি। চিঠি লিখেছিলাম ওকে সব জানিয়ে। জানাতে বলেছিলাম গোপন মুহূর্তের রসালো বাক্যালাপ, ওদের প্রথম সান্নিধ্যের রসায়ন, আরো কত কি। কিন্তু ওর বিয়ের কার্ডটি কোথায়? ওতেই তো ওর শ্বশুরবাড়ির ঠিকানা। যা, পণ্ডশ্রম হলো। চিঠি আমার কাছেই রয়ে গেছে এখনো। বলতে ওইটুকুই। ও কোথায় আছে, কেমন আছে জানি না। রীতা চিরকালের মতো হারিয়ে গেল কোন সুদূরে কে জানে। আমার বিয়ের কার্ডও পাঠানো হয়নি। দুজনেই পরবাসে আমরা। লিখেছিলেন শান্তিপাল, 101/15/1/1 বৃন্দাবন মল্লিক লেন, কদমতলা, হাওড়া থেকে। পরের চিঠি পাঠিয়েছেন রীতা চট্টোপাধ্যায়, ইন্দ্রভবন 7 নম্বর রবীন্দ্রনাথ ঠাকুর রোড, আমিনবাজার, কৃষ্ণনগর, নদিয়া, সূচক 741101 থেকে। প্রিয় পত্রালী, আবার একটা 18ই জুন চলে গেল। আমার দিদির মৃত্যুদিন। আমার থেকে 10 বছরের বড় আমার একমাত্র দিদি। শৈশবাবস্থায় বাবাকে হারিয়েছি। দিদির তখন 17 বছর। মা একটা নার্সারিতে পড়াতো। বাবা বেসরকারি চাকরি করায় মৃত্যুর পর সামান্য টাকাই পাওয়া গিয়েছিল। দিদি পড়াশোনার পাশাপাশি টিউশনি শুরু করলো। মাধ্যমিকে খুব ভালো ফল করায় প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা হলো। প্রচুর বিয়ের সম্বন্ধ আসতো। দিদির একটাই কথা, ও আমাকে মানুষ করবে, বিয়ে করবে না। কয়েক বছর পর আমি কলেজে ভর্তি হলাম। বিজয়ের সঙ্গে আলাপ এবং প্রেম। দিদি বিজয়কে একদম পছন্দ করতো না, আমাকে নিষেধ করত। একদিন বিজয়ের সঙ্গে পালিয়ে ওদের দেশের বাড়ি চলে এলাম। মায়ের সাথে ফোনে কথা হলেও দিদিকে ফোন করার সাহস ছিল না, কারণ যেদিন চলে আসি তার আগের দিন রাতে দিদিকে খুব অপমান করে বলেছিলাম আমাদের ভালোবাসায় তার হিংসে হয়। শুনেছি দিদি খুব আঘাত পেয়েছিল। বছর 2 বাদে বিজয়ের মধ্যে পরিবর্তন লক্ষ্য করলাম। মদ, জুয়া, অবৈধ সম্পর্ক একদিন অশান্তি চরমে ওঠায় মেরে ধরে মেয়ে সহ বাড়ি থেকে তাড়িয়ে দিল বিজয়। এক পড়শি আশ্রয় দিল। রাতে সমস্ত লিখে বারে বারে ক্ষমা চেয়ে দিদিকে চিঠি লিখলাম। ভাবলাম সকালের ডাকেই চিঠিটা দিয়ে দেব, কিন্তু ভোর রাতে মায়ের ফোন। গত রাতে হার্ট অ্যাটাকে দিদি মারা গেছে। দিনটা ছিল 18ই জুন। পড়ে থাকলো আমার না পাঠানো চিঠি। পাঠিয়েছিলেন রীতা চট্টোপাধ্যায়, ইন্দ্রভবন 7 নম্বর রবীন্দ্রনাথ ঠাকুর রোড, আমিনবাজার, কৃষ্ণনগর, নদিয়া, সূচক 741101 থেকে। এবারে চিঠি পাঠিয়েছেন আলপনা চট্টোপাধ্যায়, 26 মাকড়দহ রোড, কদমতলা, হাওড়া 711101 থেকে। প্রিয় পত্রালী, কিছু নির্মম সত্য মনের মণিকোঠায় সযত্নে তোলা থাকে। কাউকে আঘাত দেওয়া থেকে বিরত রাখতে গিয়ে ক্ষত বিক্ষত হয়েছি নিজে। পত্রালী বন্ধু, আমার না পাঠানো চিঠির কথা কাউকে কোনো দিন বলতে পারিনি, ভুলেই গিয়েছিলাম।
এতদিন পরে তুমি আমায় উস্কে দিলে। চিঠিটা কেন লিখেছিলাম আর কেনই বা পাঠানো হলো না, সেই অকল্পনীয় সত্যটা আজ তোমাকে বলবো। বিয়ের পর প্রথম যেদিন অফিসে জয়েন করলাম, যাওয়ার আশায় তাড়াতাড়ি বাড়ি চলে এলাম। শাশুড়ি মা অবাক হয়ে কারণ জিজ্ঞাসা করলেন এবং জানালেন ছেলের কিছু বান্ধবী এসেছে, দোতলায় যেতে হবে না। প্রথমে আমি থতমত খেলেও কিছুক্ষণ পর শাশুড়ি মায়ের চোখে ফাঁকি দিয়ে দোতলায় গেলাম। গিয়ে দেখি একদল মেয়ে ওকে ঘিরে বসে হাসি ঠাট্টা করছে। শাশুড়ি মা ছুটে এসে আমাকে অপমানে জর্জরিত করলেন। লজ্জায় অপমানে সেদিন নিশ্চুপ হয়ে গিয়েছিলাম। সেদিন রাতেই বাবাকে চিঠি লিখি, বাবা আমি ভালো নেই, তোমাদের ছেড়ে থাকতেই আমার খুব কষ্ট হচ্ছে। বিশ্বাস করো আমি মানিয়ে নিতে পারছি না, এই প্রত্যন্ত গ্রামে থাকতে আমার ভালো লাগছে না। তোমার কাছে আমার একটাই অনুরোধ, তুমি যত তাড়াতাড়ি পারো আমাকে নিয়ে যাওয়ার ব্যবস্থা করো। প্রণাম নিও। পরের দিন সকালে চিঠিটা পোস্ট করার আগেই খবর এলো জেঠু স্ট্রোক হয়েছে, হসপিটালে ভর্তি আছে। পত্রালি বন্ধু, পরে বুঝতে পেরেছিলাম শাশুড়ি মা আমাকে বুঝতে ভুল করেছিলেন। আজ তিনি নেই, অস্বীকার করব না, তার স্নেহের পরশ আমি পেয়েছিলাম। চিঠি পাঠিয়েছিলেন আলপনা চট্টোপাধ্যায়, 26 মাকড়দহ রোড, কদমতলা, হাওড়া 711101 থেকে। পরের চিঠি লিখেছেন অনিতা চৌধুরী, অমূল্য কানন, শ্রীরামপুর, হুগলি, সূচক 712203 থেকে। প্রিয় নিশি জাগানিয়া পত্রালি, অনাদরে অবহেলায় বাতিল বাক্সে জায়গা নেয় যে তুমি স্মৃতির পুটলি নাড়াচাড়া করে সেই না পাঠানো চিঠির আখ্যান শুনতে চাইলে। জীবনের কোনো ধন যায় না ফেলা, তাই না? তবে শোনো, শুভ বিজয়ের প্রণাম নিবেদন করে বাবাকে চিঠি লিখব। পোস্টকার্ড কলম নিয়ে বসেছি। শাশুড়ি মা পিছু ডাকলেন, বৌমা একবার এদিকে একটু এসো তো। ডাকে সাড়া দিয়ে তার সঙ্গে মতিচুর বানানোয় মজে যাই। এদিকে ঘরে খেলায় ব্যস্ত ছিল আমার ফুটফুটে দামাল ছোট্ট 2.5 বছরের মেয়ে। সে পোস্টকার্ডটিতে কচি মনের মাধুরী মিশিয়ে গোল গোল গোল্লা গোল্লা আঁকি বুকির চূড়ান্ত করে আমার সামনে আধো আধো বলিতে বলে, দেখো দেখো তিতি তিতি। হতবাক আমি, কাঁদবো না হাসবো ভেবে পাই না। আমার স্বভাববশত পোস্টকার্ডে আগেই ঠিকানা লেখা ছিল, সুতরাং শাশুড়িমা বললেন, অবুজের মুন্সিয়ানা মাখা পোস্টকার্ডখানা ও দাদুকে পাঠিয়ে দাও। কিন্তু তার কথা রাখতে পারিনি, চিঠিটা পাঠাইনি, ফেলেও দিইনি, একটা মোটা বইয়ের মধ্যে গুঁজে রাখি। বড় হয়ে মেয়ের স্ট্যাম্প কালেকশনের শখ ছিল। নিজেকে হিজিবিজি নামে সেই চিঠিখানা আগে রেখে পরপর স্ট্যাম্প সাজাতো আর বলতো, মা ভাগ্যে হিজিবিজি প্রথম চিঠিটা রেখেছিলে। জানো পত্রালি, এই খুদে চিঠি লিখেটি আজ নিহারিকা পুঞ্জের অন্তর্জালের অন্তরালে। মনে মনে খাতা কলমে কত চিঠি লিখি, ধূসর খয়াটের স্তূপাকার হয়ে জমে আছে তা মনের ডাক বাক্সে। অনন্তকালে চিঠিগুলি না পাঠানোই রয়ে যাবে। লিখেছিলেন অনিতা চৌধুরী, অমূল্য কানন, শ্রীরামপুর, হুগলি, সূচক 712203 থেকে। প্রিয় বন্ধুরা, আপনারা শুনলেন পত্রালির 24তম পর্ব, না পাঠানো চিঠির আপনাদের মনের কথা।
শ্রীহরি জানা লিখছেন আগামী পক্ষের বিষয় খুব বাস্তবোপযোগী। তিস্তাবেজ দিদি লিখছেন পত্রালীর রজত জয়ন্তী অনুষ্ঠানের জন্য অন্তরের অভিনন্দন ও অগ্রিম শুভেচ্ছা পাঠালাম। অঞ্জলি সেনগুপ্ত লিখছেন সমস্ত বন্ধুর চিঠি ভালো লাগলো। চৈতন্য দাস লিখছেন রেডিও জংশন পত্রালী অনুষ্ঠান গুটি গুটি পায়ে স্বাবলম্বী হতে হতে আগামীকাল 25তম অর্থাৎ রজত জয়ন্তী পর্ব, এই খুশিতে অগ্রিম অভিনন্দন। আজকের এই লেখাগুলো মন ছুঁয়ে যাচ্ছে। সব্যসাচী বন্দ্যোপাধ্যায় লিখছেন শ্রদ্ধা রীতা চট্টোপাধ্যায়ের এই চিঠি শেষকালে মন ভরিয়ে দিল। মীনাক্ষী দাস লিখছেন রজত জয়ন্তীর অগ্রিম শুভেচ্ছা পাঠালাম। পত্রালী এইভাবে সদর্পে এগিয়ে যাবে। হ্যাঁ, যেদিন শুরু হয়েছিল সত্যি ভাবতে পারিনি আজকের কথা। আমরা 21টা চিঠি নিয়ে শুরু করেছিলাম প্রথম দিন, সেখান থেকে আগামীকালকে শুনবেন আপনারা আমাদের শুরুর দিন থেকে আজ অবধি আমাদের অভিজ্ঞতার কথা। তো আজ খুব অল্প দিন, বছরখানেকের হয়তো আকাশবাণীতে চিঠিপত্র লেখার আমার অভিজ্ঞতা, যেই নামগুলো আকাশবাণীতে শুনেছি সেই নামগুলো যখন দেখি পত্রালীর দরবারে সেই নামে সেই ঠিকানায় চিঠি আসে। দুই একটা নাম করে হয়তো আমি অনুষ্ঠান দীর্ঘ করব না, মন ভরে যায়, সত্যি মন ভরে যায়। আপনাদের আশীর্বাদ, আপনাদের সহযোগিতা, যে কীভাবে পত্রালীকে এত দূর নিয়ে এসেছে ভাষায় প্রকাশ করতে পারবো না। তার জন্য কৃতজ্ঞতা জানিয়ে আমি আপনাদের ছোট করব না। তানজিলাল সিদ্দিকী লিখছেন তিস্তা দিদি তিস্তা নদী ঢেউ তুলে যে লেখায়, তিস্তা দিদি চলার পথে অনেক কিছু শেখায়। এখন শিখি জনশনেতে নিরিবিলি বসে, ট্রেনও নাই কোলাহল নাই লিখি সাহিত্য রসে। সুপর্ণা গাঙ্গুলি লিখছেন এক চিঠি এক রকমভাবে মন ছুঁয়ে যাচ্ছে। তানজিলাল সিদ্দিকী লিখছেন অনিতা দিদির চিঠি হৃদয় ভিজিয়ে দিল। সোমেন কাকু সোমেন্দ্রনাথ জানা লিখছেন ভালোভাবেই এগোলো আজকের আসর, সবাইকে ধন্যবাদ। ঝর্ণা পিসি লিখছেন সুন্দর, সত্যিই সুন্দর। রীতা চট্টোপাধ্যায় লিখছেন সব্যসাচী বাবুকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই। শেফালি স্বর লিখছেন সব চিঠিগুলোই সুন্দর, শুভরাত্রি। সুবীর আলপনা চ্যাটার্জি লিখছেন সকলের চিঠি খুব খুব ভালো লাগলো। আমাদের আগামী পক্ষের বিষয় আরও বেঁধে বেঁধে থাকি। আপনারা চিঠি লিখুন, পাঠিয়ে দিন আপনাদের চিন্তন, আপনাদের মনের কথা, আপনাদের দর্শন পত্রালীর দরবারে। এবং সবাই অবশ্যই ভালো থাকুন। কালকে দুপুর 3টের সময় শুনুন আমার লেখা ঠাকুরদার ঝুলির গল্প, পাঠ করবেন তপন কুমার গোস্বামী। গল্পের নাম কালা চশমা। এবং অবশ্যই কালকে রাত্রি 8টায়, হ্যাঁ কাল 9টায় নয়, কালকে রাত্রি 8টায় পত্রালী শুরু হবে 25তম পর্ব, রজত জয়ন্তী পর্বে। হ্যাঁ, শুভরাত্রি জানাচ্ছেন সব বন্ধুরা। সোমেন কাকু, গৌতমপতি, সোমেন্দ্রনাথ জানা, সুবীর আলপনা চ্যাটার্জি, তানজিলাল সিদ্দিকী, সুপর্ণা গাঙ্গুলি জানাচ্ছেন শুভরাত্রি। হ্যাঁ, আমরাও জানাবো শুভরাত্রি। সবাই খুব খুব ভালো থাকবেন। ছেড়ে যেতে মন যে চায় না। এখনও দেখতে পাচ্ছি 36 জন বন্ধু আমাদের সঙ্গে রয়েছেন। দেখতে পাচ্ছি সব্যসাচী দা, দেখতে পাচ্ছি টুনটুনি দি, গৌতম কাকু, অঞ্জলি দি, সোমেন কাকু। না, ছেড়ে যেতে মন চায় না, কিন্তু সময় ঘড়ি জানাচ্ছে যেতে তো হবেই। না, কালকে আবার আসবো আপনাদের সঙ্গে হাসি ঠাট্টা গল্প মজা করতে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন। শুভরাত্রি।